থামুন থামুন, ওটা কি লুকিয়ে ফেলছেন? আহা, আমাকে দিন সিস্টার। আহা, কেন আসল বিষয়টা বলে দিচ্ছেন না? এই উপহারটা মিসেস আজমির পক্ষ থেকে ডাক্তার উমিদকে দেয়া হয়েছে। ডাক্তার যেহেতু ঘোড়ায় চড়তে পছন্দ করে, তাই একটা গাড়ি টানা ঘোড়ার ছবি ডাক্তারকে উপহার দিয়েছেন। আমি জানতাম যে আর্ট আপনি ভালোই জানেন, তবে এতটুকু জানতাম না যে আপনার আর্ট এত চমৎকার। হ্যাঁ, তাই এতে স্বাক্ষর কই? নাকি নকল এটা? আসলে স্বাক্ষর করে দেবার মতো উপযুক্ত সবকিছুরই তো একটা উদ্দেশ্য থাকে। এই উপহারের সাহায্যে তোমার মনটাকে সে টানতে চেয়েছে। তোমার ঘোড়ার মুখে লাগাম দাও, খাটাখাট 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 খাটাখাট। আহা, বোবা হয়ে থাকলে কেন, একটু ধন্যবাদ তো দাও। মিস আজিমি, আমার জানা নেই কি ভাষায় তোমাকে ধন্যবাদ। খুবই সহজ কাজ, একটা সুন্দর ফুলের তোড়া দিয়ে দাও, আর এখন থেকে ওর সব দায়িত্ব তোমার নিজের কাঁধে তুলে নাও। বাহমান, ওহো, কি হলো? এত আনমনা হয়ে গেলি কেন? মা, কেন তো কষ্ট করলে বলো তো? প্রথম উপহারটা তোকে আমারই দেয়া উচিত ছিল। উমি, তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। সত্যি করে বলতো, এই ছবির শিল্পীর সাথে তোর কি সম্পর্ক যে আমার কাছে লুকোচ্ছিস? যদি লুকোতেই চাইতাম তাহলে ছবিটা দেয়ালে টাঙাতাম না। সত্যি মা, মিসেস সিদ্দিকাকে একবার দেখে আসা উচিত। তিনি তো তোমার পথ চেয়ে আছেন, তার অবস্থা আসলেই ভালো নয়। তাকে দেখে আসা আমার পক্ষে এখন সম্ভব নয়, বিশেষ করে এমন অবস্থায়। তার বাচ্চাদেরকেও নিয়ে তো একটু চিন্তা করা উচিত। তার বাড়িওয়ালাও নাকি নোটিশ দিয়ে দিয়েছে, তাদের কোনো অভিভাবকও তো নেই। তখন যদি এই বাড়ি থেকে তাদেরকে যেতে না দিতাম, তার ছেলে মেয়েদের সমস্যা হবে না। তোর খাবার খাচ্ছিস না কেন? ওটা নিচ্ছিস কেন উমিদ? আচ্ছা, আজ তোর কি হয়েছে বলতো? এত আনমো না কেন? কোনটা? ওটা আগে তুমি নিজেই তো এটা তুলে দিলে মা। না না, আমিও তোর মতো চিন্তিত। আমাদের দুজনের চিন্তামুক্ত হবার জন্য বল, মেয়েটা কে এবং কোন পরিবার? ঠিক আছে, বলবো। এর আগে কেউ তোমাকে কিছু বলেনি? না, আমি তোর মুখ থেকে এটা শুনতে চাই। ওহো, বাঁচলাম না ওই বাহমানের জ্বালায়। নিশ্চয়ই সে কোনো ভালো পরিবারের মেয়েই হবে। সে বেশ শিক্ষিতও বটে। খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। সে ভালো ছবি আঁকতেও পারে দেখছি। এটাতেও তার শৈল্পিক হাতের ছোঁয়া আছে। হৃদয়বান, আন্তরিক, সহমর্মী, ভালোবাসা পাওয়ার যোগ্য। বল দেখি খোকা, তোর জন্য আমি কি করতে পারি? কে তোকে এমন চিন্তায় ফেলে দিয়েছে? হ্যাঁ মা, সত্যি আমি খুব চিন্তিত। যেমন বনের আঁকা বাঁকা পথ। কোথায় যেন সেদিন গিয়েছিলাম। তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? আসলে তার এমন একটা আলাদা জগৎ আছে যা কিনা অন্য কারো নেই। ঠিক যেন একটা কলির মতো, যা কখনো ফোটেনি। ও, তার সবকিছুই দেখছি রহস্যে ভরা। আশ্চর্য, বাহামানও তো একই কথা বলেছে। এমন কিছু মানুষ আছে, মনে হয় যেন বহুদিনের পরিচিত, কিন্তু কিন্তু কি? সন্দেহ হচ্ছে। আমি জানি না কেন, কিন্তু সন্দেহ হচ্ছে। হয়তো সে তোর উদ্দেশ্য ভালোভাবে বুঝতে পারেনি। তাকে তুই যা বলতে চাস, হয়তো কি? অর্থাৎ তুমি ভাবছো তাকে বিয়ে করার ইচ্ছা আমার নেই? আমি তাকে বলেছি আমার মাকে নিয়ে তোমার বাবা মার সাথে দেখা করতে যাব। বললাম তোমার বাবার অফিসের ঠিকানা দাও, আমি ওনার সঙ্গে কথা বলবো। কিন্তু সে পাশ কাটায়, পালিয়ে থাকে মা। বুঝতে পারছি না আমি নিজে গিয়ে তাকে দেখে আসবো কিনা। না মা, ওর রাজি হওয়ার ব্যাপারে নিশ্চিত না হয়ে আমি তোমাকে এক পাও বাড়াতে দেব না। তোমার সম্মান রক্ষা করা আমার কাছে সবকিছু থেকে গুরুত্বপূর্ণ। সেমিনারের সিদ্ধান্ত নেবার পর বাচ্চাদেরকে তাদের আত্মীয় স্বজনের পরিচয় সম্পর্কে জানিয়ে দিচ্ছি। সত্যি বাচ্চাদের জন্য এটা একটা বড় সমস্যা, যা আপনিও সেমিনারে ইঙ্গিত করেছেন। চলুন ক্লাসরুমে যাই। চলুন। হ্যাঁ, সবাই বলো, ফুপু মানে বাবার বোন, খালা মানে মায়ের বোন। আবার বলো, যদি এরা এসব নামে তাৎপর্য বুঝতে পারত। ইচ্ছে হয় আমার যদি ক্ষমতা থাকতো, তবে এসব নিষ্পাপ শিশুদেরকে কিছুটা হলো পারিবারিক আদর যত্ন স্নেহ দিতে পারতাম। বাবা, তুমি জানো বাবা মানে কি? মা মানে কি? এর মানে আমিও জানি। এটা এদের জন্য উপলব্ধি করা কঠিন। যেভাবে এদেরকে উন্নত মানের খাবার দাবার, পোশাক আশাক সরবরাহ করা হচ্ছে, সেভাবে যদি এদেরকে বাবা মা ফুপু খালার স্নেহ মমতা দিতে পারতাম, কতই না ভালো হতো। আপনাকে অনেক ধন্যবাদ সুপার। আপনাকেও ধন্যবাদ। খালা মানে মায়ের বোন, ফুপু মানে বাবার বোন, খালা মানে। যত বেশি এ সমস্ত এতিম শিশুদেরকে নিয়ে গবেষণা করছি, ততই এরা আমার চিন্তা চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে।
শুধুমাত্র যে এতিমখানার শিশুরা এই সমস্যায় ভুগছে তাই নয়, মা বাবা না থাকলে সব সন্তানরাই এরকম সমস্যার সম্মুখীন হয়। সকলের অবস্থা একই রকম, যেমন আমার উমিদ কিছুটা। তবে বাইরে পরিস্থিতির সঙ্গে এখানকার পার্থক্য আছে। শুধু একটা পার্থক্য এই যে এতিমখানায় বসবাসকারী সন্তানরা অনেক বেশি উদাসীন এবং এমনই কাল্পনিক যে বড় হবার পরও তার থেকে বের করে আনা সম্ভব নয়। এসব চিন্তাই আমাকে ভাবিয়ে তুলেছে। হ্যাঁ। এজন্যই তাদের সহযোগিতা করা দরকার। ওয়ালাইকুম সালাম মামুনিরা। নিজেদের প্রতি খেয়াল রাখো। এদের সমস্যা হলো এদের কল্পনার জগতে বাবা মা আছে, তারা একদিন এদের খোঁজ নিতে আসবেই। এটা তাদের মিথ্যে আশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মামুনিরা। কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমাদের? আমি নিশ্চিতভাবে বলতে পারি এখন তারা কাল্পনিক বাবা মার কথা চিন্তা করছে। তাদের এই মন মানসিকতার ফলে আগামীতে সমাজকে উপলব্ধি করতে সক্ষম হবে না। সত্যি এই প্রবন্ধটা যা আপনি সেমিনারে উপস্থাপন করেছিলেন আমি পড়েছি। নতুন কোনো ধারণা পেয়েছেন? বলা হয়েছে অবশ্যই তাদের কল্পনাকে বাস্তবে পরিণত করতে হবে। তাদের সমস্যাটাই তো হলো মিথ্যে কল্পনা করা। এই মিথ্যে কল্পনা করাটাই তাদের সমাধানের পথ মনে করছে। সত্যি? আপনার পড়া শেষ হলে আমাকে দেবেন তো, আমি পড়ব। ঠাট্টা করছেন? না, তা নয়। এদের সম্পর্কে যতই জানি না কেন তাও অনেক কম। 30 বছরের অভিজ্ঞতা তাই বলে। খোদা হাফেজ। খোদা হাফেজ। অমিতকে আমার শুভেচ্ছা জানাবেন। এসো আমরা খেলি। ড্রাইভার সাহেব প্লিজ প্লিজ এখানে একটু নামিয়ে দিন। আচ্ছা নামো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দরজাটা বন্ধ করে দে। আচ্ছা ঠিক আছে। যাক, শেষ পর্যন্ত তোমার ঠিকানা পাওয়া গেল। কি আমার ঠিকানা? আসসালামু আলাইকুম। তুমি কি ভাবতে পেরেছো যে এত সহজেই পেয়ে যাব? অসম্ভব। কি করে আমার ঠিকানা? খুব সহজে এই বাস স্ট্যান্ডের আশেপাশে সব বাড়িতে খোঁজ করবো। কেন তুমি এর জন্য মরিয়া হয়ে উঠেছো? কেন চাচ্ছ আমার বাসার ঠিকানা বের করতে? আমি তো প্রতিদিনই হাসপাতালে আমি যাচ্ছি। আমার মাকে নিয়ে তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই। একটু সময় দাও, আমার মা ফিরে তিনি আসুক। যদি আগামী 1 বছরে ফিরে না আসেন, আমাকে তো একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, তাই না? এই যে ভাই, আপনার টাকাটা নিন। আমার টাকা? জি হ্যাঁ, আপনার টাকা। ও হ্যাঁ, আমার টাকা। এই ব্যাগটা ওনার। ওনার ব্যাগ? জি, ওনার ব্যাগ। নিন ভাই আপনার ব্যাগটা ধরুন। জি দিন প্লিজ, থ্যাংক ইউ। আপনাদেরকে কষ্ট দিলাম। হ্যাঁ, না না, না, কষ্ট কষ্ট কি, বয়সকাল তো, চোখে রঙিন স্বপ্ন। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করছে, ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে তোমার ভালো লাগে? আমি জানি না, এ পর্যন্ত কখনো দেখিনি। না, একটা তোমার জন্য, একটা তোমার বাবার জন্য, আর যদি কেউ থাকে তার জন্য একটা। না না, অনেক ধন্যবাদ, আর কেউ নেই। এভাবে হয়তো তোমার বাবার সাথে আমার দেখা হয়ে যেতে পারে। সত্যি, আগামী শনিবার রেস কোর্সে আসবে, অবশ্যই আসবে, ঠিক আছে? দেখি কি করা যায়, তবে মনে হয় না যেতে পারবো। ভালো করে দেখো। এবার বলো, তোমার পছন্দ হয়েছে? ও হ্যাঁ, চমৎকার। কিন্তু উদ্দেশ্যটা কি? আসলে এই চিত্রকর্মটার মালিক তো তুমিই হবে। কেমন করে? এটা মিস আজিমিকে উপহার দেওয়ার কথা রয়েছে। কেন এবং কিভাবে? খুবই সহজে, ডাকযোগে। কোন ঠিকানায়, কি উপলক্ষে? এখানে ব্রেনটা একটু খাটালেই তার ঠিকানাও জানতে পারবে, উপলক্ষ বুঝতে পারবে। এই বেহুশ করার ডাক্তার, ভাবি কিছু মনে করবেন না। আচ্ছা, তার ঠিকানা কি তোমার জানা আছে? এ পর্যন্ত 10 বার আমি তার কাছে ঠিকানা চেয়েছি, কিন্তু কেমন যেন সে একটা কি গোপন তোমার রহস্য। হাসপাতালে কাজ করে না? করে তো। হাসপাতালের ঠিকানায় ডাকযোগে প্যাকেটটা পাঠিয়ে তা দেওয়া যায়। যায়। যায়, কিন্তু কি উপলক্ষে? দাও আর নাও। সে কি তোমাকে উপহার দেয়নি? দিয়েছে। কেন? হ্যাঁ, কেন? তার কারণ ছিল। কারণ এটাই, যাতে সবসময় তুমি তার কথা ভাবো। আহা, চুপ করো বাহমান। বুঝতে পারছো তুমি কি বলছো? দেখুন ডাক্তার, আমি আর বাহমান চিন্তা ভাবনা করে একমত হয়েছি এবং একটা সিদ্ধান্তে পৌঁছেছি। আমাদের ধারণা আসলে আপনার সাহস নেই তাকে মনের কথা বলার। তা যাই হোক, তার এই চিত্রকর্মটা আপনার মনের অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবে। ব্রেনটা একটু কাজে লাগাও উমিদ। এটা বিয়ের এক ধরনের নীরব প্রস্তাব। ডাক্তার, এই উপঢৌকন হয়তোবা তার পারিবারিক সমস্যারও সমাধান করবে। ঘটনাক্রমে সে যে শিল্পের জগতে বাস করছে, তাতে এটা তার খুব পছন্দ হবে। এখন বলো তো, এই চিত্রকর্মটা কার? ইচ্ছে করছে আজ নিজে গিয়ে তার সাথে এই ব্যাপারে কথা বলতে। এই প্রিয় চিত্রকর্মটা স্মৃতি হিসেবে আমার মা আমার জন্য এনেছেন। আমাদের পরিবারে বংশ পরম্পরায় চিত্রকর্ম বিয়ের স্মৃতি হিসেবে রয়েছে। আমার মা এই প্রসঙ্গে বলেছেন, এই চিত্রকর্মটা অনেকের ভাগ্যকে সুপ্রসন্ন করেছে। এই জন্য এটার নাম রাখা হয়েছে সৌভাগ্যের চিত্র। নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনাদের পদক্ষেপ নেবার আগেই সৌভাগ্যের চিহ্ন হিসেবে এই উপহার সবকিছু সমাধান করে দেবে। যদি সমাধান করে না দেয়, যদি এটা আর ফিরে না আসে? না না, ঠিকই তো। এটা আমাদের অমূল্য স্মৃতিচিহ্ন।
যা কিনা আমাদের কাছেই থাকা উচিত। বাহমান, আচ্ছা, কোনো কথা কি হয়নি যে গলি তোমার হবে? অবশ্যই। তাহলে এটা আবার ফিরে আসবে আমাদের কাছে। তুমি আমাকে যে উপঢৌকন দিয়েছ, এজন্য যে উপহাস তুমি সহ্য করেছো, এটা তারই স্মৃতিচিহ্ন এবং তোমার প্রচেষ্টার ফল। আমি বহুবারই তা দেখে অবাক হয়েছি এবং প্রতিবারই আমাকে আমি সেই সাদা ঘোড়ায় উপবিষ্ট দেখেছি যে অক্লান্ত পরিশ্রম করে সৌভাগ্যের দিকে ছুটে চলেছে। আশা করি আমার এই তুচ্ছ উপঢৌকন তোমার বাবা মার সম্মতি লাভে সমর্থ হবে এবং আমাদের দুজনের আশা পূরণের মাধ্যম হিসেবে কাজ করবে। তোমার সুস্পষ্ট জবাবের প্রতীক্ষায় রইলাম, উমিদ বাজমান। এই উপহার তোমাকে আশা পূরণের ভুবনে নিয়ে যাবে গলি। তোমার কল্পনার জগৎ থেকে তুমি মুক্তি পাবে, ঠিক সেই বিখ্যাত শিল্পী সেন্ড্রিলার জাদুমাখা শিল্পকর্মের মতো, যা কিনা এক রাতেই সৌভাগ্যের ডানা মেলে উড়ে বেরিয়েছে। শোনো, তুমি দিনরাত তাকে চিঠি লিখে লিখে তোমার প্রেমের ফাঁদে ফেলেছ, আর এখনো কি তুমি তোমার সেই কল্পিত বাবা মার স্বপ্ন নিয়ে থাকবে, বাস্তবে যাদের কোনো অস্তিত্বই নেই? বাবা হয়তো নেই, তবে মা নিশ্চয়ই আছেন। না বোন না, তাকে জানতে দাও, তুমি তাকে জানতে দাও যে তুমি এতিমখানায় পালিত এক মেয়ে। না না, আমি ভয় পাচ্ছি। তুমি এই অহেতুক ভয়কে বড় মনে করছো, অথচ বাস্তবতার মুখোমুখি হতে সাহস পাচ্ছ গলিকে না। উপদেশ না দিয়ে কেন তুমি অন্যদিকে দৃষ্টি দিচ্ছ না? কেন শিরিনকে দেখছো না যে ও তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে? তাকিয়ে দেখো, সে সত্যি কথা বলার ফলে তার কি পরিণতি হয়েছে। পথের দিকে চেয়ে চেয়ে তার দৃষ্টি হারিয়েছে। এটাই বাস্তব সত্য। সুশান, তুমি কি চাও এই গলির ভাগ্য শিরিনের পরিণতি নেমে আসুক? ভুল, শিরিন ভুল করেছে, সত্যি কথাটা বাসর ঘরে স্বামীকে বলে দিয়েছে। এসব কথা দিয়ে নিজেকে বোঝাতে পারবে না, এটা তুমি মনে রেখো সুশান। যদি সে জানতে পারে যে আমি এতিমখানায়, অন্তত বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার আগেই পাত্র যেন পালিয়ে চলে না যায়, ঠিক ওই শিরিনের মতো। সেও তো ছবি আর বিয়ের মোমবাতি নিয়ে আজও স্বামীর প্রতীক্ষায় দিন গুনছে, অথচ সবাই জানে সে আর ফিরে আসবে না। ওই জানালায় বসে থেকে সে অযথা অপেক্ষা করছে। আমি কখনো আমার বাবা মাকে দেখিনি, তারা একদিন আমাকে এতিমখানায় ফেলে রেখে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসেনি। কেন তুমি চেষ্টা করছো আমার মাকে, আমার স্বপ্নকে, আমার আনন্দকে আমার কাছ থেকে কেড়ে নিতে? চাচ্ছি তোমার কল্পনার অবসান ঘটাতে। গলি, তুমি নিজের কল্পনায় যে মা তৈরি করেছো তা কি ধোঁকা নয়? না, যে মা তৈরি করেছিস তা ধোঁকা নয়, ধোঁকা নয়। আমার মা কল্পনায় নয়, কল্পনায় নয়। আচ্ছা, আমাকে কি জন্য ডেকে পাঠিয়েছেন খালাম্মা? দেখার জন্য কি? না বাবা, তোমার সাথে কথা বলার জন্যই ডেকেছি, কিন্তু একটা সাক্ষাৎকার রেকর্ডিং এর জন্য এরা এসেছে। সাক্ষাৎকার? মাফ করবেন, দয়া করে ওখানে হাত লাগাবেন না। ঠিক আছে, ধন্যবাদ, সব রেডি। ঠিক আছে, তুমি এখানে দেখো। মিস্টার গঞ্জে, আসছি। আপনি রেডি ম্যাডাম? হ্যাঁ। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে আপনি কি জানতেন না যে আজকে সাক্ষাৎকার আছে? না, আজকে হওয়ার কথা ছিল না, হঠাৎ ঠিক হয়েছে। তোমার মতামত চাচ্ছিলাম। মিস আজিমের সম্পর্কে তোমার মতামত কি? কি জানতে চান? ওই মেয়েটার অমত করার কারণটা কি বাহমান? তাদের ফ্যামিলি কি খুব ধনী? অন্য কারোর সাথে কি কথা দেয়া আছে না অন্য কিছু? ধনী হলেও নিশ্চয়ই আপত্তি থাকবে না তাদের মেয়েকে একজন ভদ্র তরুণ ডাক্তারের কাছে বিয়ে দিতে। তবে খালাম্মা, কথা সেটা নয়। ওই মেয়েটা খুবই ভদ্র, দয়ালু এবং আন্তরিক। এতেই বোঝা যায় সে একটা ভালো ঘরের মেয়ে। যাই হোক না কেন, আমি এতে মত দিতে পারি না একটা মেয়ের আবেগের কাছে আমার ছেলে খেলনার বস্তু হবে। এই ছেলেকে মানুষ করতে তার বাবার মৃত্যুর পর আমি তার বাবাও ছিলাম এবং মাও। কি মনে করেছে তারা? খালাম্মা, আপনি অযথা রাগ করছেন। এসব সমস্যা রাগ বা জেদ দিয়ে সমাধান হয় না। কি বলো, তার চাচাকে এই ব্যাপারটা জানাতে চাই। হাজার হোক তিনি তো পরিবারের মুরব্বী। তাছাড়া তার নিজের মেয়ে সোহাইলার জন্য কোনো গোপন ইচ্ছাও তার থাকতে পারে। খালাম্মা, আগামী বৃহস্পতিবার ঘোড় দৌড়াচ্ছে। যদি সেখানে আপনি যেতে পারেন তাহলে আপনাদের পরস্পরের সাক্ষাতে এই সমস্যার সমাধান হতে পারে। তা ঠিক, কিন্তু সে তো বলেছে আসবে না। মাফ করবেন, আসুন ম্যাডাম। এই রেডি করো। খালাম্মা, আপনি আসবেন তো? না, যাব না। আমি তো মেয়েটাকে দেখার জন্য যেতে চেয়েছিলাম। মা গো,
এতিমখানায় আসার দিনের স্মৃতি এখনো আমার মনে আছে। তুমি বিদায়ের সময় চোখের জলে বুক ভাসিয়েছ। তুমি আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে চলে গেছো। বলো বলো, কেন ফিরে আসলে না? আমারও যদি একজন মা থাকতো, থাকতো বাবা, একটা পরিবার, প্রতিবেশী, বংশগত পরিচয়, কিন্তু আমার তা নেই। আমি আজও তোমার প্রতীক্ষায় তোমারই পথের দিকে তাকিয়ে বসে আছি। অশান্ত ভগ্ন হৃদয় আমার, আমাকে তুমি সাহায্য করো মা। তোমাকে মনে রেখেই তো বেঁচে আছি, কেননা আমার সব আশার আলো তো তুমি। হুমিদকে কি জবাব দেব? আমার পিছু লেগেছ কেন ডাক্তার? আমার চলার পথে দেখা হয়ে গেল। তুমি কি এখন কোথাও যাচ্ছ? মিস্টার ও মিসেস আজিমের বাসায়। তুমি কি তাদের বাসা চেনো? খুব সহজ, তুমি দেখে দেবে। তুমি কি মনে করো আমি তাদের খবর রাখি? বলো দেখি, অন্য কারোর সাথে কি তোমার সম্পর্ক আছে? না না না, কিছুই নেই। আমার দেয়া উপহার তোমার ভালো লেগেছে? ওই শিল্পকর্মটা সত্যি সুন্দর। তোমার দেয়া উপহার আমার স্বপ্নকে পূর্ণতা এনে দিয়েছে। আমার প্রস্তাবটা নিয়ে তোমার বাবার সাথে কথা বলেছে কি? আমাকে একটু সময় দাও ডাক্তার, অনুরোধ করছি। তোমার হয়তো গোপন কিছু আছে যা আমি জানি না। গোপন? না না, কিছু গোপন নেই। তোমাকে তো বলেছি ডাক্তার, আমাকে একটু সময় দাও, অনুরোধ করছি, অনুরোধ করছি ডাক্তার, আমাকে একটু সময় দাও, অনুরোধ করছি। মাগো, তুমি যদি আজ থাকতে তাহলে উমিদের প্রশ্নের জবাব দিতে পারতে। আসলে আমি জানি না আমার কি করা উচিত। অন্যান্য মেয়েদের মতো আমারও প্রয়োজন আছে আমার বিয়ের অনুষ্ঠানের সময় তুমি আমার সামনে থাকবে। মাগো, চমৎকার হয়েছে। ইস, খুবই সুন্দর লাগছে। বিয়ের অনুষ্ঠান বলেই মনে হচ্ছে। কেন মনে হবে না? ওটা আমাকে দাও। মনে হচ্ছে তার ঘোড়া মেঘের উপর দিয়ে চলছে। খুবই খুশির খবর। গলির বিয়ে তো আর এমনি এমনি হবে না সুসান। সবই কল্পনা। কি লাভে সবে? তোমাকে খোদার কসম দিয়ে বলছি, তাকে নিরাশ করো না সুসান। আমার জীবনের এই বিষণ্ণ দিনগুলো তোমার অপেক্ষাতেই কাটিয়ে দিচ্ছি। আমাকে তুমি সাহায্য করো মা। তুমি আর কতদিন তোমার এই কাল্পনিক বাবা মার নামে চিঠি লিখে যাবে? ও কি করতে চায়? তোমার এত মাথা ব্যথা কেন সুসান? যে আশা আকাঙ্ক্ষা কল্পনাগুলো তার জীবনে আনন্দ দিচ্ছে তা তুমি কেড়ে নিতে চাও? তুমি কি আসলে এটাই বলতে চাচ্ছ যে বাস্তব সত্যকে বাদ দিয়ে অলি কল্পনার উপর নির্ভর করতে? আমাদের উচিত বাস্তবতাকে মেনে নিয়ে যখনই তুমি কোনো সত্যি কথা বলতে চাইবে, ওই সুন্দরী নির্যাতিতা দিয়া বেগমের দিকে একবার তাকিয়ে দেখবে। তোমার হয়তো মনে নেই মিসেস রাওয়ানকার যখনই আসল কথাটা বলে দিল, একটা জীবন্ত সতেজ ফুল একটা নির্বাক মূর্তিতে পরিণত হলো। তুমি বুঝতে পারো সে কথা? তোমরা কি চাও এই মেয়েটাও শিরিনের মতো নির্বাক মূর্তিতে পরিণত হোক? 30 বছর পাহারাদারের কাজ করছি, কখনোই এতিম মেয়েদের কল্পনার জগৎ থেকে মুক্ত হতে দেখিনি। জীবন একটা বাস্তবতা, কল্পনা নয়। কিন্তু আমরা সারাটা জীবনই আমাদের কল্পনার জগতে ডুবেছিলাম। আমাদের স্মৃতিতে মা বাবা সবকিছু রয়েছে। আসলে মা বাবা বলতে আমাদের কেউ নেই। সামাজিকভাবে অনেকটা বঞ্চিত, বিমুখ করেছে। দূর, এসব ফাঁকা বলি শুনে লাভ নেই। না বোন, অনুরোধ করছি একটু শুনতে দাও।
তারা বাদ দাও। এমন একটা পর্যায়ে দাঁড়াও না, একটু পৌঁছেছে শুনতে দাও। খালি বকবক মানুষের করছে। মনে এসব অত্যাচার গেঁথে যায়। অনুরোধ করছি, ওসব আমাদের শুনে উচিত লাভ তাদের কি? সাথে শোনো, মিথ্যে কথা না এসব বলা। বকবক আর কত কেন করবে? আমরা এতিমখানায় এসব লালিতদের সাথে শুনেছো কি মেলামেশা বলেছেন? করব না? বাদ দাও তো ওসব কথা। দূর থেকে দরদ দেখাবো আর কাছে এলে দারুণ কথা বলেছেন। যদি এরা না থাকতেন তাহলে আমাদের বেঁচে থাকাই সম্ভব হতো না। কোনো দিক দিয়েই এরা কম নয়। হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে অসুবিধে থাকতে পারে, তবু এরই মধ্যে অনেক অনেক বিস্ময়কর প্রতিভা লুকিয়ে আছে। যে মেয়েটা সব দুঃখ কষ্ট সহ্য করে বড় হয়েছে, সেই মেয়েটাকে যে কোনো পরিবারে বউ হিসেবে সাদরে গ্রহণ করা উচিত। তার কথাগুলো তোমার কোনো সৌভাগ্যের দ্বার দ্বিধাদ্বন্দ্ব খুলে দেবে বলি। ছাড়াই। ওনাকে তুমি চেনো নাকি? অবশ্যই চিনি, তিনি বহুদিন থেকে আমাকে চেনেন। উনি কি গলিকে চেনেন? অবমূল্যায়ন, আমাদের দুঃখ ভুল দুর্দশা ধারণা জানেন ছাড়তে গলি। হবে। আমাদের তাদেরকে সব নিজ দেখা বোঝেন। পরিবারে জায়গা দেব। আগামীকাল মিনা তোমার খোঁজে আসবে। পরিবারের আজকে সদস্য সবাই মনে মিলে করব। মিসেস আতলানির কাছে যাব। আমি নিজেই তাকে ভালোভাবে বুঝিয়ে বলবো। তোমার ওখানে আমি ঠিক 2টোর সময় আসবো। যেভাবেই হোক তাদের মনকে খুশি রাখতে আমরা যেন ভুলে না যাই। মিস আজিমিকে রেস্তোরাঁয় যেতে বলা হচ্ছে। মিস আজিমি, আপনি রেস্তোরাঁয় যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় ছিলে এতক্ষণ? মিস আজমি, বসুন, আপনি বসুন, বসুন একটু দয়া করে। ধন্যবাদ। মিস আজমি, কি আনবো আপনার জন্য? না, এক গ্লাস পানি খাবো। জি আচ্ছা। ইয়ে মিস মিনা কি তোমার ঘনিষ্ঠ বান্ধবী? না ডাক্তার, ইনি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, মনোবিজ্ঞানে পড়ছেন। আলহামদুলিল্লাহ, যাক, বিনা পয়সায় একজন মনোবিজ্ঞানী পাওয়া গেল। অবশ্য যদি আপনি পাগল হন তবেই না। আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন? তেহরান বিশ্ববিদ্যালয়ে। খুশি হলাম। তুমি ওদের কাছে কিছু বলে মিলেই দাও। কি কথা হয়েছিল এখানে জিজ্ঞেস করাটা কি ঠিক হচ্ছে? আসতে হয় বলো। আমার সাথে চলো, না হয় ডাক্তারকে সব বলে আমি দেবো, কি কোনো বুঝতে সাহায্য পেরেছো? করতে পারি? না না, না, যা বলার আমিই বলবো। ঠিক আছে, চলো যাই। চলো। এখানে দুটো বিষয় প্রাধান্য পাবার যোগ্য। প্রথম বিষয়টা হতে পারে গুরুত্ব বিষয়, যা কিনা সরাসরি তোমার নিজের সাথে সংশ্লিষ্ট, ওই ছেলের সাথে নয়। তুমি একটা এতিমখানায় থেকে লালিত পালিত হয়েছো। তোমাকে এ কথা মেনে নিতেই হবে যে এতিমখানাতেই বড় হয়েছো। তোমার বাবা মা কেউ নেই। তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গীর যেন এই বিষয়টা জানা থাকে। এতে ভয় পাবার কিছু নেই। যদি সে সত্যি পুরুষ হয়ে থাকে এবং ভালোবাসে তোমাকে, তাহলে খুব সহজেই মেনে নেবে। কেননা তুমি যে কঠিন দুঃখ দুর্দশা সহ্য করার ক্ষমতা অর্জন করেছো, একজন সাধারণ মেয়ের মধ্যে ক্ষমতা নেই। যদি এই দুটো বিষয়ের একটাও তার জানা না থেকে থাকে, তবে যত তাড়াতাড়ি তাকে জানাবে ততই ভালো। আমি নিশ্চিত এসব কথা বলার সাথে সাথে আমার দীর্ঘদিনের নিঃসঙ্গ জীবনকে সাথী করে আমি যে স্বপ্ন দেখেছিলাম তা নষ্ট হয়ে যাবে। দেখো মামুনি, তুমি নিশ্চয়ই তাকে তোমার কাল্পনিক মা বাবার কথা বলেছো, তাই না? না না, এমন কাজ আমি কখনো করিনি। আমি তাকে মিথ্যে কথা বলিনি। বলছি না যে মিথ্যে বলছো। হতে পারে সেই ছেলে তোমার বিভিন্ন আচার আচরণ থেকে এটা বুঝে নিয়েছে। ব্যাপারটা এই যে ছেলেবেলার ধারণা তোমার মতো মেয়ের মনে একটা বদ্ধমূল ধারণা। তুমি তোমার মধ্যে কল্পনার জগতে কাউকে মা, আবার কোনো ব্যক্তিকে কল্পনায় বাবা মনে করেছো। এই কল্পনা ছেলেবেলায় তোমার জন্য যথার্থ ছিল, কিন্তু এই বয়সে কল্পনা করা তোমার জন্য বিপজ্জনক। তোমার উচিত এসব অলীক কল্পনা ত্যাগ করা এবং বাস্তবতাকে নিয়ে জীবন গড়া, তা যত কঠিনই হোক না কেন। এর মানে আমার সমস্ত কল্পনা ত্যাগ করতে হবে? মানে আমার মাকেও? না না, তা পারবো না। এটা ঠিক যে তোমার কাল্পনিক বাবা মাকে ত্যাগ করবে, তবে তার পরিবর্তে একটা সুন্দর জীবনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। আশা করি তুমি তা বুঝতে পেরেছো। মাফ করবেন, আপনি বোধহয় জানেন সমস্যাটা এখানেই যে আমার বান্ধবী কোনোভাবে ওই লোক এবং তার পরিবারের মতামতকে তুচ্ছ মনে করে না। যদি তার পিছপা হয় তবে তার কিছুই বাকি থাকবে না, এমনকি যে কল্পনা জগতে সে বাস করে তাও হারিয়ে যাবে। আমার স্নেহের মেয়েরা, এই অবস্থায় তোমাদের দায় দায়িত্ব আমার উপর ছেড়ে দিতে পারো। এ বিষয়ে আমার অভিজ্ঞতা অনেক। যদি অনুমতি দাও, ওই ছেলের পরিবারের সাথে আমি কথা বলবো। ঠিক আছে? যদি তোমরা তাদেরকে কথাটা বলার সাহস না রাখো, তাহলে আমার উপর ছেড়ে দাও। আমাকে যদি অনুমতি দেন, আমি ব্যাপারটা নিয়ে একটু ভাবতে চাই। কোনো কিছু চিন্তার আগে তোমার মনের দ্বিধাটাকে ঝেড়ে ফেলো, তাকে ত্যাগ করো। তোমার দাম্পত্য জীবনের মাঝে আশা আকাঙ্ক্ষার সঞ্চার করো। তুমি এটুকু করতে পারলে বাকিটুকু আমি করে দেব।
মাগো, দীর্ঘ জীবনের নিঃসঙ্গতায় আমার অস্থির মনের তুমিই ছিলে সান্ত্বনা। তোমার ফিরে আসবার আশা, তোমার সঙ্গ পাবার আকাঙ্ক্ষা আমার অন্ধকার হৃদয়ে সূর্যের আলোর বিকিরণ ঘটিয়েছে, কিন্তু তুমি একবারও আসনি। বলা হচ্ছে তুমি আমার কল্পনা মাত্র, তাই তোমাকে ত্যাগ করা এবং শোক প্রকাশের সময় এসে গেছে। ওগুলো নিয়ে কোনো কাজ নেই, শুধু ওর বাবা মার নামে লেখা সমস্ত চিঠি আর ছবিগুলো নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখো। আমাকে একটু সাহায্য করো, ওটা সরিয়ে রাখো। মাগো, আমি আমার মনের মধ্যে তোমার শোক অনুভব করছি। উমিদ নয়, তার জন্য যদি এটা করতাম। না না, এতদিনই এতিমখানার জানালার পাশে বসে রাত দিন অপেক্ষায় থেকে আমি আমার চোখ নষ্ট করেছি। শেষ পর্যন্ত তোমার কাজ করেছ, তার মাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছ। যা হোক, তার একজন কাল্পনিক মা ছিল, তবুও তো মনের টান ছিল। এ কথা ছেলেটা যেন বুঝতে পারে, না হলে মেয়েটা তার অন্তর জ্বালায় জ্বলে মরবে এবং ছাই হয়ে যাবে। মাগো, একটা আশাকে পূরণের জন্য অন্য আশাকে উৎসর্গ করছি। ওয়ালাইকুম আসসালাম। মাফ করবেন, একটু বসুন। হ্যালো, হ্যাঁ, ঠিক মতো পড়ো, ঠিক মতো পড়ো। আমি নিজেই আসছি, বলবো কি করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর কোনো কথা নেই তো? ধন্যবাদ তোমাকে। সিস্টার, ডাক্তার পাজমানের কাছে দরকার আছে, ডাক্তার উমিদ পাজমান। হ্যাঁ, তিনি এসেছেন, একটু অপেক্ষা করুন। ডাক্তার উমিদ পাজমান রিসেপশনে আসুন। ডাক্তার উমিদ পাজমান রিসেপশনে আসুন। বিপদ বুঝি তোমাকে আর ছাড়ছে না বোন? এ জীবনে বিপদ কি আর কম সহ্য করলে? এতে তার কি দোষ বলুন? যত বিপদই তার এসেছে সব ওই বাড়িওয়ালার কারণে। খালাম্মা, আমি সরকারি ট্যুরে যাচ্ছি। আচ্ছা বাবা, আমি এক্ষুনি আসছি, অপেক্ষা করো। তোমার উচিত ছিল বলে দেয়া। সিস্টার আজিমিকে বলছি, আপনি অপারেশন থিয়েটারে রিপোর্ট করুন। জানি না এখানে তাকে কে আসতে বলেছে, আমি কিচ্ছু জানি না। না না, আমি কিচ্ছু জানি না। সুসান। আচ্ছা, বাচ্চাগুলোর কি হলো? পাশের বাসায় আছে, তবে আর কতদিন? জানেন তো, সময় বড় কঠিন। বাচ্চাদের জন্য কোনো সমস্যা নেই, তাদের ব্যবস্থা একটা করব। আপনি খালাম্মা। যখনই দেখবেন বাড়িওয়ালা আর থাকতে দিচ্ছে না। খালাম্মা, সিস্টার আজমি অজ্ঞান হয়ে পড়ে গেছে। তার খোঁজে গিয়েছিলে নাকি? কয়েক মিনিট আগেই তো সে এখানে ছিল।
সিদ্দিকা খালার ব্যান্ডেজ বেঁধে গেছে। সে তোমার পরিকল্পনা বুঝে ফেলেনি তো? মনে হয়। আমার অজান্তে যা কিছু ঘটেছে সব তোমারই কারসাজি, তাই না? ভাবতেই পারিনি যে মিসেস আসলানি ওই পুড়ে যাওয়া মিসেস সিদ্দিকাকে দেখার জন্য আসবেন। হ্যাঁ, হয়তো ঠিকই। আচ্ছা, শেষ পর্যন্ত কি ডাক্তার ব্যাপারটা পারবে, নাকি শিরিনের মতো পরিণতি হবে? জানি না, তবে বিষয়টা তুলে ধরার শক্তি পাই না, কেন যেন ভয় পাচ্ছি। তোমাদের হাসপাতালে তুমি তোমার বিষয়টা তুলে ধরার সুযোগ পাচ্ছ না? না, ঠিকই বলেছো। আজ বিকেলে একসাথে রেসকোর্স ময়দানে যাবো এবং তাকে সবকিছু খুলে বলবো। তুমি যা ভালো বোঝো। খোদার উপর ভরসা রাখো। সত্যিই খুব সুন্দর দিন। এই স্বচ্ছ আকাশটাকে সৌভাগ্য বলে মনে করবে। আমি আশা করি একজন শক্ত মনের মেয়ের মতো কথা বলার সাহস রাখবে তুমি। আজ ডাক্তার বাজমানকে তোমার জীবনে সত্যি কথাগুলো বলার দিন। আমার জীবনের স্বপ্নকে হত্যার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে। গলি, কি হলো? কেন তুমি তোমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছো? ওই নীল আকাশের মতো স্পষ্ট যে আমার স্বপ্নকে আমি কবর দিতে এসেছি। যখনই মুখ খুলবো সবকিছু শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। আমার সব আশা নিরাশায় পরিণত হবে, কিছুই থাকবে না, আমি জানি। কি করছো? একে ব্যাগে রেখে দাও, কেউ দেখে ফেলবে তো। জানো এখন আমার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আমি যেন মৃত্যুর পথযাত্রী। এটা আমার জীবনের মাঝে সর্বশেষ নির্মম অধ্যায়। সাদা রঙের মাঝে কি যেন একটা রহস্য লুকিয়ে রয়েছে। কেন আমার স্বপ্নের ঘোড়া সব সময় সাদা হয়? এই সাদা রঙের ঘোড়া এবং তার উপরের আরোহী আমার প্রতি রাতের স্বপ্ন ছিল। মনে আছে মিসেস আসলানি কি বলেছেন? তুমি তোমার জীবনের একটা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারো। কেন? কখনো কখনো কল্পনার মাঝে জীবনের স্বাদ থাকে। আসছে। আসসালামু আলাইকুম মিস আজিমি। কি এদিকে কি মনে করে? উঠে আস বলছি। আসলে বিশ্বাসই হচ্ছিল না। বাহমান বলল যে তুমি এখানে এসেছো প্রতিযোগিতা বৃহস্পতিবারে। আমি প্র্যাকটিস করছিলাম। যা হোক, আমি খুব খুশি হয়েছি। আমার মা যদি জানতেন তুমি এখানে আসবে, তিনি নিশ্চয়ই আসতেন। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মানে সত্যি বলতে কি আমরা এসেছিলাম আমরা এসেছিলাম যে কি হয়েছে? আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে হঠাৎ। মানে কোনো কিছু ঘটেছে নাকি? না না, কিছুই ঘটেনি। তুমি জানো যে আমি উমিত, বলো। এনাদের সঙ্গে পরিচয় করাতে চাও না বুঝি? আরে না, তা কেন? ইনি হচ্ছেন মিস আজিমি এবং মিস সুসান জাওয়াদি। আর ইনি সোহাইলা, আমার চাচাতো বোন। পরিচিত হয়ে খুশি হলাম। ইনি মিস্টার পাজমান, সোহাইলার বাবা। আসসালামু আলাইকুম। সোহাইলা অনেকদিন হলো আমাদের এখানে। আসসালামু আলাইকুম মিস আজমি। সত্যি আপনাকে এখানে দেখে আমি খুব অবাক হয়েছি। অবশ্য আপনার আসার খবর আমি ডাক্তারকে পৌঁছে দিয়েছি। আসসালামু আলাইকুম। আপনি বোধহয় ডাক্তার মতিন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি মতিন। অমিত, ঘোড়ার যেন ঠান্ডা না লাগে, ঘামে ভিজে গেছে। এদেরকে বিকালে নাস্তা দাওয়াত দেবে না? ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ অন্য এক সময় খেয়ে যাব। অমিত, তোমার ঘোড়া জলদি করো বাবা। মানে এখন থাক, অন্য সময় বলা যাবে।
এই শিল্পকর্মটা সে দিয়েছে অমিতকে? হ্যাঁ, সে একজন চিত্রশিল্পীও। ও, তার কাজের কোনো মানই নেই, কি বলবো, বৈশিষ্ট্যও নেই। খোদা না করুন সে যেন বৈশিষ্ট্য শূন্য না হয়। তাকে তো দেখাও হলো হঠাৎ না। করে গতকাল তাকে দেখেছি, তাকে ব্যক্তিত্ব সম্পন্ন বলেও মনে হলো না। আচ্ছা মা, তোমার ইচ্ছেটা বলো দেখি, সত্যি কি তুমি ফিরে যাবে? হ্যাঁ চাচি আম্মা, এখানে আমার ভালো লাগে না। এখানকার মানুষগুলো চিন্তা চেতনার দিক দিয়ে আমাদের ওখানকার মতো নয়। তাহলে তোমার বাবার কি হবে? এখানে একাই থাকবেন? অসুবিধা নেই, তিনি ইচ্ছে করলে ওখানে চলে যেতে পারেন, কিংবা ওখানে ব্যবসা বাণিজ্য করে ফিরে আসতে পারেন। একটু বসো। হ্যালো, কে বলছেন? মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো না, তো ভালো বাবা? না। তুমি তাড়াতাড়ি হাসপাতালে চলে এসো। কি হয়েছে তুমি বলো এখানে তো? আসলে বুঝতে পারবে। সিদ্দিকার কোনো কিছু হয়েছে কি? অসহায় মহিলাটিকে বাঁচিয়ে রাখতে পারলে না বুঝি? কি আর বলবো, সিদ্দিকা খালা চিরবিদায় নিয়েছেন। খুব ভোরে ওই প্রতিবেশী মহিলা বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে এসেছেন, কারণ বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিয়েছে এবং তাদের চোখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে, এবং বাচ্চারা বাসার সামনে রাস্তায় বসে খুব কান্নাকাটি করছিল। সোহাইলাও এখানে ঠিক আছে, সোহাইলাকেও নিয়ে আসো, অসুবিধা নেই। বাচ্চাদের একটা ব্যবস্থা করতে হবে। তাদেরকে একটা এতিমখানায় দিতে হবে। যা হোক, আমি এখানে অপেক্ষা করছি। ঠিক আছে, সোহাইলাকে নিয়ে আসছি আমি। তাড়াতাড়ি চলে এসো। সে একজন পরিশ্রমী ও দয়ালু মহিলা ছিল। কয়েক বছর ধরে যখনই আমি কোনো কাজে গিয়েছি অথবা অন্য কোথাও গিয়েছি, অমিতকে ঠিক মায়ের মতো যত্ন করেছে। তোমার মনে আছে সোহাইলা? হ্যাঁ, আমার কিছু কিছু মনে পড়ছে। আমার উপর তার অনেক দাবি আছে। তার বাচ্চাদের মাধ্যমে তার প্রতিদান দেব। আহা, কি জন্য যে তাকে বাঁচাতে আমাদের পারলো না। ক্ষমতায় যতটুকু ছিল সব চেষ্টাই করেছি, কিন্তু তার পোড়া ক্ষত ছিল মারাত্মক। সব প্রচেষ্টা সাধ্যমতো করা হয়েছে, কিন্তু লাভ হয়নি। হার্ট ফেল করেছে। বেচারি সারাটা জীবন কষ্টই করেছে। কোন সময় তার বাড়িওয়ালাকে তার কোনো সমস্যার কথা খুলে বলেনি। এই দুর্ঘটনার আগে যদি তার কাছে আসতাম, তবে তার অবস্থা হয়তো এমন পর্যায়ে পৌঁছতে দিতাম না। কি মধুর স্বভাব ছিল তার। অক্লান্ত পরিশ্রম করতেন, তবু কারো কাছে হাত পাততেন না। ও, এসব আচরণের কারণে আমি এই জায়গাকে সহ্য করতে পারছি না। তুমি কিভাবে এই পরিবেশে কাটাও বলো তো? সব চাচি আমার নিজের ভুল। যদি তোমার মায়ের জন্য না থাকতে হতো, তাহলে ইউরোপে গিয়ে আরামায়েশে জীবন কাটাতে পারতে। তুমি একটু বাড়াবাড়ি করে ফেলছো, তা বুঝতে পারছো না। দুনিয়ার যেখানে যাও না কেন এই ধরনের ঘটনা ঘটতে দেখবে, এমনকি ইংল্যান্ডেও। কি হলো অমিত, বাচ্চারা কেন এলো না? সোহাইলা মনে হয় চলে যেতে চাইছে। মনে হয় ওরা আশেপাশে কোথাও খেলা করছে। মা, এই তো ওদের গলা শুনতে পাচ্ছি। মা, ওরা ওখানে খেলছে, চেয়ে দেখো মা। দেখতে পাচ্ছ কতখানি মমতা দিয়ে বাচ্চাদের সাথে সে খেলছে? আমি মিস আজিমের কথা বলছি। মিস আজিমি? জিমি, সে গলির কথা বলছো? হ্যাঁ মা। ও, এই মিস গলিকে কি একবার দেখতে পাবো না? না না, আমি যাকে কষ্ট করে এত বড় করেছি, তুমি সেই ছেলে নও। হে খোদা, এ আমি কি দেখলাম? এসব কি বলছো? কি দেখলাম আমি? ব্যাপারটা কি মা? খোদা, কি হয়েছে ছবি মা? না তুই আমাকে এমন কেন করছো তুমি? কি এটা অসুস্থ আমি লাগছে? আশা করিনি। আমাকে এক্ষুনি বাসায় নিয়ে চল। আমাকে বলো কি হয়েছে? সোহাইলা, সোহাইলা কোথায় তুমি? এই তো আমি। মা, কি হয়েছে? কি আর বলবো। আপনি ওই মেয়েটা অস্থির হবেন না চাচি আম্মা। নাম ঠিকানা বিহীন, মা বাবা নেই, আমাদের এতিমখানায় খেয়ে পড়ে বড় হয়েছে। মা, তুমি ভুল করছো না তো? কি বলতে চাস তুই? সে তো আমাদেরই খেয়ে পড়ে মানুষ হয়েছে। চুপ করো তুমি। না বাবা, আজ আসতে পারবো না। আমার ভাতিজার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে এখনই চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে আসসালামু আলাইকুম মামুনি। বাবা।
ডাক্তারও এসেছে। তুমি যাবে না বাবা? তোমরা সোজাসুজি কার ওয়াশের ওখানে চলে যাও, আমিও আচ্ছা ঠিক কাপড় আছে, বদলে তুমি আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ। কেন আমার কথা শুনছো না? এই ধরনের মেয়েরা খুবই মিথ্যে কথা বলে থাকে, এমনকি নিজের সাথেও। আমি বিভিন্ন এতিমখানা ও হস্টেল পরিচালনার বহু বছরের অভিজ্ঞতার আলোকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এসব মেয়েদের, এমনকি তাদের সন্তানদের মনেও কোনো দয়া মায়া থাকে না। চাচি আম্মার কথাই ঠিক। সে ঠিকানাবিহীন এক মেয়ে, তাকে বউ করে আনবেন 5 মান পরিবারে। তুমি কি এ কাজ করে আমাদের পরিবারের ঐতিহ্য মাটিতে মিশিয়ে দিতে চাও? এতে তোমার বাবার আত্মাকে শান্তি তুমি পাবে। কি ভেবে দেখেছো এই ধরনের মেয়েরা তোমার সততা, আবেগ, অনুভূতি বুঝতে পারবে? এমনকি তার আঁকা ছবিও ঘরের দেয়ালে টাঙানো উচিত না, এটা ডাস্টবিনে ফেলে দাও। শীত পড়েছে, কি ঝোড়ো বাতাস বইছে, বৃষ্টিও হচ্ছে। কি যে করবো বুঝতে পারছি না। এই উঠে এসো। আহা, তাড়াতাড়ি উঠে এসো বলছি। সালাম ডাক্তার সাহেব, যাও ওঠো না। কি দেরি করছো কেন? আহা যাও, ওঠো। শুনতে পাচ্ছ না আমি কি বলছি? ওঠো তো, ওঠো। ডাক্তার, তুমি খুব রেগে আছো আমার উপরে। ভয় হচ্ছে যেন কোনো দুর্ঘটনা না ঘটে যায়। আমার জন্য ভয় পাচ্ছ তুমি নাকি নিজের জন্য? তুমি ভয় পাবার মানে বোঝো? কারোর জন্য কখনো চিন্তা করে দেখেছো? মামুনি খুব খিদে পেয়েছে, কেটিও কাঁদছে, দুধ খেতে চাচ্ছে। আমাকে রান্না করতে দেবে না দেবে না? আরে সেদিন কি হবে যদি 1 ঘন্টার জন্য আমি না থাকি? আর পুড়িয়ে ফেললো তো সব। ঘুম এসে গেছে? তেল দিয়ে ভাজছো না কেন তুমি? মাখন দিয়ে তো সব ভাজা যায় না। আমি এভাবেই ভাজতে জানি, যদি এর থেকে ভালো পারো তাহলে তুমি ভাজো। তুমি আজ কেমন হয়ে গেলে কেন? আমার কিছুই হয়নি, তুমি অযথা দোষ দিচ্ছ। আমি দোষও দিচ্ছি না, রান্নাও করছি না। সেই সকালে অফিসে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে বাড়ির রসদ জোগাড় করে যাতে চাকরানি না হতে হয়। ধন্যবাদ। ফরিদা, মা তুমি কোথায়? খাবার ঠান্ডা হচ্ছে তো। সে মনে হয় রাগ করেছে। রাগ করবে কেন? আসলে বাচ্চাদের জন্য তার কষ্ট হচ্ছে। তুমি আবারও ভুলে গেছো, 1000 বার বলেছি বড়দের কথার মধ্যে কোনোদিন নাক গলাবে না। এসব কথা বাদ দিয়ে মাথা নিচু করে তুমি তোমার খাবার খেয়ে নাও। আমার মনে হয় ফরাদের কথাই ঠিক। বাচ্চাদের চিন্তা তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমার মনে নেই ফিরে এসে সেদিন বলেছিল ফেলে আসা দিনগুলিকে মনে করতে চাই না? হ্যাঁ, মানুষ যখন বোধশক্তি হারায় 1000 রকম কথা বলে।
এমন কোনো মা আছে কি যে বাচ্চাদের কাছ থেকে দূরে থেকে আনন্দে থাকে? হ্যাঁ, তুমিও অযথা এবং ফালতু দরদ দেখে তাকে উস্কে দিচ্ছ, যাতে শেষ পর্যন্ত ওই আস্থা করে ফিরে যায় তার অপদার্থ স্বামীর কাছে। প্রথমত তার সংসার সম্পর্কে যা বলছো তা কি ঠিক হচ্ছে? দ্বিতীয়ত যদি মনে করো ঠিক, তবু স্বামী স্ত্রী কি মত বিরোধ হলেই তালাক নিয়ে নেয়? খাওয়া সেরে নাও, খোদা না করুন তোমার না আবার মাথা গরম হয়ে যায়। এটাও তো হতে পারে না আমরা খাবো আর সে উপোস করে থাকবে। সে হয়তো ক্লান্ত, খিদা লাগলে এসে খেয়ে নেবে। বলছিলাম ফরাদ গিয়ে ডেকে আনলেই তো ভালো হতো। অযথা ব্যাপারটাকে এত জটিল করো না, খাচ্ছ খেয়ে নাও। ব্যাপারটা তুমি যেভাবে নিচ্ছ অত ছোট নয়। আমরা যদি গুরুত্ব নাও দেই নিজেই জটিল হবে। উহ, মাশাআল্লাহ। দুটো বাচ্চার ব্যাপারে এর সাথে জড়িত। তোমরা নিজেরাও কিছু করছো না, অন্যকেও কিছু করার সুযোগ দিচ্ছ না। এইভাবে চলতে থাকলে সেও তো আর একটা বিয়ে করে বসতে পারে। এই ব্যাপারে কোনো চিন্তা করেছো কি? যখন বাচ্চা দুটো তার সৎ মায়ের হাতে পড়বে তখন কি দুর্গতিই না হবে? হ্যাঁ মা ফরিদা, তুমি খাবার টেবিলে আসছো না কেন? ফরিদা, কোথায় যাচ্ছ? যাচ্ছি আপাকে ডাকতে। ডাকার দরকার নেই। তোমার বাবার মতো সব ব্যাপারে নাক গলাও কেন? বসো বলছি। হ্যাঁ, জোর খাটাতে চাও? খাবারই খাবো না বলছি। মরগে যাও। তোমরা ঝগড়া করছো কেন? কোথায় যাচ্ছ? না, এই খাবার না খেয়ে যাচ্ছ কেন? প্রতি পদে পদে তাকে জিজ্ঞাসাবাদ করো কেন? অন্ততপক্ষে তাকে ছেড়ে দাও, সে নিজের চিন্তা নিজে করুক। আমার দিকে ভেবে তাকাচ্ছ কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটটি খেটে আয় করি, সবই তোমাদেরকে দিই আমি। তারপরে কেন তোমরা আমার সাথে এরকম ব্যবহার করছো? আমি তো তেমন কিছু বলিনি। ছেলেটা তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে মা। এটা ঠিক না যখন তখন বলবে এটা করো ওটা করো না। তোমাকে আর মাতবরি ফলাতে হবে না। আমরা জানি কখন কোথায় কি করতে হবে। লানত পড়ুক তোমাদের মতো কুচক্রীদের ওপর। এটা কি খাওয়া হলো? এটা কি জীবন? তুমি আমাকে একটা কথা বলবে? তোমার স্বামী তো প্রথম দিন থেকে এ ধরনের মানুষ ছিল না, ছিল? সত্যি কথা বলতে গেলে না। তবে আপনাকে একটা কথা বলে রাখি, প্রথম দিন থেকে সে যদি এরকম ব্যবহার করতো তাহলে কখনো তাকে বিয়ে করতাম না। এটা তুমি ঠিক বলেছ। আচ্ছা বলো দেখি, কখনো চিন্তা করে দেখেছো কি তোমার কথা মতো যে স্বামী এত ভালো চরিত্রের এবং কর্মঠ ছিল, কি হলো যে হঠাৎ করে সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করলো? কি বলবো, মনে হয় বেকার হবার পর থেকেই। শুধু কি বেকার হবার কারণে? না, তা ঠিক নয়, অন্য কারণও আছে। সেটা কি? যেমন যখন সে তার মায়ের বাড়িতে যেত, তারপর সে ফিরে আসলে একেবারে অন্য মানুষ হয়ে যেত। বোঝাই যেত যে তার মা এবং বোন তার কান ফাড়ি করেছে। অকারণে বাহানা খুঁজে সে এমন ব্যবহার করতো যে একেবারে মরে যেতে চাইতাম। তুমি কি ছিলে? যখন এখানে আসতে কান ভারী করতো না? তুমি অন্য মানুষ হতে না? যখন ঘরে ফিরে যেতে অকারণে স্বামীকে জিজ্ঞাসাবাদ করতে না?
মানুষের উচিত অন্যের দোষ দেখার আগে নিজের দোষ দেখা। দোষ তারই ছিল। সে খারাপ ব্যবহার না করলে এখানে আসতাম না, খেদও প্রকাশ করতাম না। একবারও কি এমন হয়েছে তুমি তোমার স্বামীর সাথে রাগারাগি করেছো অথবা বদনাম করেছো, ওরা সমর্থন না করে বকাঝকা দিয়ে স্বামীর কাছে ফেরত পাঠিয়েছে? আমি সবসময় যা বলতাম এরা তাই সমর্থন করত। এরা চাইতো আমি যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে না পারি। কিছু মনে করো না, তুমি যদি বুদ্ধিমতী হতে, যখন দেখলে তোমার বোন এবং মা তোমার জীবনটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছে এবং তোমার স্বামীকে তাদের ইচ্ছা মতো চালাতে চাচ্ছে, তোমার উচিত ছিল না এই সুযোগটা তাদেরকে দেয়া এবং তাদের হাতে শাবল তুলে দেওয়া, যাতে তোমাদের সংসারটা এইভাবে ভেঙে গুড়িয়ে দিতে পারে। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে স্বামীর মন জুগিয়ে এমন ভাবে আচরণ করতাম যাতে সে লজ্জায় গলে যেত, অন্যদিকে অপরের হস্তক্ষেপেরও সুযোগ থাকতো না। মা, 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 কোথায় গেলে মা? কি হয়েছে যে বাড়িঘর একেবারে মাথায় তুলেছ? বলছি রুটিগুলো কোথায় রাখবো? এটাও কি জিজ্ঞেস করতে হয় বোকা কোথাকার? জানো না রুটি কোথায় রাখতে হয়? দস্তরখানে রাখলে তুমি বলবে গরম গরম রাখাতে দলা পাকিয়ে গেছে, খোলা জায়গায় রাখলে বলবে বাতাসে শক্ত হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। এ বাড়িতে তো কারো স্বাধীনতা নেই। তোমার বোন ফাইমা এখানে নেই তাই জোর গলায় এসব বলছো। রুটি শক্ত হতে না দিলে দস্তরখানায় রাখো গে, যাও বলছি। আমাকে কথাগুলো শুনতে দিল না। মায়ের কথা হচ্ছে দরকার পড়লে ঝিয়ের কাজ করো, কিন্তু এই ধরনের পুরুষের সাথে সংসার করো না। তোমার মত কি? আমার এ পর্যন্ত যা কিছু তুমি বললে, হয় তোমার বোনের কথা ছিল, না হয় তোমার মায়ের কথা। আমি জানতে চাচ্ছি তোমার স্বামীর ব্যাপারে তোমার নিজের কোনো মতামত আছে কি না। মার্শাল্লাহ, তুমি দুটো সন্তানের মা হয়েছ। এটা খুবই খারাপ কথা, মানুষ নিজের ক্ষমতাকে অন্যের হাতে তুলে দিয়ে নিজে অক্ষম হয়ে থাকবে। যদি স্বামীর ওপর নারাজ হয়ে থাকো, কেন তাকে নিজেই বলছো না? আর যদি তোমার স্বামী তোমার দোষ ত্রুটি দেখে, তার উচিত বোন আর মাকে না বলে তোমাকে বলা। যদি তুমি আমার কথা মানো, তাহলে দেখবে মতবিরোধ তোমাদের কখনো বিচ্ছেদ ঘটাতে পারবে না, আর কেউ কোনোদিন সাহসও পাবে না তোমাদের ব্যক্তিগত জীবনে অযথা হস্তক্ষেপ করতে। মনে হচ্ছে মাথায় মারি। মা, কি কাজ করছো? তুমি কি দেখতে পাচ্ছ না এখানে আমি ঝাড়ু দিচ্ছি? মা, ভিতরে আছে নাকি কেউ? তাতে তোমার কি? যাও পড়াশোনা করো গে। এসেছি বাবা কি খুঁজতে। সে গেছে কপয়সার পেনশন তোলার জন্য। এখানে দাঁড়িয়ে থাকতে ধুলোবালিতে ভরে যাবে, ঝাড়ুর কাছ থেকে সরে যাও। যাও বলছি। ঠিক আছে। আবুদ কোথাকার। কেউ না, আম্মা যেন ঘর ঝাড়ু দিচ্ছে। কাছে এসো। আচ্ছা, সব বোবা হয়ে গেল নাকি? যেভাবে বলেছি সেই মতো ভালো ব্যবহার করে এবং নমনীয় হয়ে তার অন্তর থেকে বিরাগ ভাবটা মুছে ফেলো। তুমি ফিরে যাও তোমার নিজের ঘর সংসারে। এই পন্থাই সঠিক পন্থা। যদি তোমার স্বামী এর পরও খারাপ ব্যবহার করে, আমার নামে যা ইচ্ছা মা, মা কি হলো মা? হায় রে গোপাল, মা এটা কি হলো? আমার কপাল আর কি। দরজায় ছিটকানি লাগিয়ে বসুনি কেন? আম্মা যান? কিসের আম্মা যান? ওই সংসারে ফিরে যেতে সে তোমাকে বারবার উস্কানি দিচ্ছে। আমার হাত যদি কেটে দু টুকরো করে ফেলো, তবু আমি তাকে ওখানে যেতে দেব না। ভেবেছো কি তোমরা? 6 বছর ওই সংসারে তার রক্ত পানি হয়ে গেছে এবং যেদিকে ঘুরিয়েছে সে ঘুরেছে। যখন সে প্রথম স্বামীর ঘরে গেল, কি সুন্দর স্বাস্থ্য ছিল তার, কিন্তু যখন সেখানে ফিরে এলো, দেখছেন তো একটা শুকনো কাঠি। সে যাই হোক, যে লোকটির সম্পর্কে আপনি এত বদনাম করছেন, সে তো 2 সন্তানের বাবা। সেই সন্তান দুটো আপনার নাতি নাতনি, এটা তো আর অস্বীকার করতে পারবেন না। পারবেন কি? ওদের বাবা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে যে তার বাচ্চারা করবে? আম্মা যান? আম্মা যান বলো না। আমি ওই নিমুখারাম মানুষটাকে আমার এই হাতের তালুর চেয়েও ভালো করে চিনি।
আবারও যদি ওই শয়তান তোমার ঘাড়ে কোনো রকমে চেপে বসে আর ওই সংসারে তুমি আবার ফিরে যাও, তাহলে তুমিও শুনে রাখো মেয়ে, এবার তোমার লাশও আমাদের জন্য এখানে পাঠিয়ে দেবে। এখন বুঝে দেখো। কথাটা ঠিক হলো না, মানুষের খান তো সীমান নয়। যতদিন তার ওই বুড়ি মা এবং বেটে ধরনের বোনটা তার পরামর্শদাতা থাকবে, ততদিন সে সীমারের চেয়েও নিকৃষ্ট। প্রত্যেক মানুষের জীবনটাই তার নিজের সাথে জড়িত। কারো কোনো অধিকার নেই কোনো অবস্থাতেই অন্যের জীবনে অযাচিতভাবে হস্তক্ষেপ করা, তা সে মাই হোক বা তার বোনই হোক। ওহো, আপনার কথাটা মূল্যবান, এবং আমার কথা তো এটাই, যতক্ষণ পর্যন্ত ওই দুই কুচক্রী থাকবে ততক্ষণ পর্যন্ত এদের জীবনে কোনো অবস্থাতেই শান্তি আসতে পারে না। আফসোস শুধু ওই দুজনই নয়, অসুবিধাটা অন্য জায়গাতেও আছে। ঠিক আছে, অনুমতি পেলে আমি এখন আসি। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? একটুখানি বসুন না, আজকে দুপুরের খাবারটা আমরা না হয় একসাথে বসেই খেয়ে নেব। অশেষ ধন্যবাদ, সেটাও আপনারই ঘর। সংসারের কাজকর্ম সব ফেলে রেখে এসেছি এই জন্য যে দেখি এদের জন্য কিছু কল্যাণ করা যায় কিনা। হ্যাঁ, কল্যাণের কথা যা বললেন তা হয়ে গেছে। তালাক। যাই হোক, খোদা হাফেজ আপা। কিছু মনে করো না, কষ্ট দিলাম। না না, কষ্ট কি, তোমাদের মেহেরবানি। খুব খুশি হয়েছি। মুরুবকে যাক, ভারী এসেছেন আমার কল্যাণের কাজ করতে। কমলা লেবু শেষ, শুকনো দানাগুলো একটাও মুখে দেয়নি। চমৎকার কমলার খোসা, নরম হলুদ ফল তো মুখে দিলেই গলে যায়। যখনই তুমি সিদ্ধান্ত নিতে পারবে, নিজেই নিজের জীবন পরিচালনা করবে, আমার দরজা তোমার জন্য খোলা আছে। তোমার আশার অপেক্ষায় থাকবো। ঠিক আছে? ঠিক আছে মামুনি? খালাম্মা, খোদা তোমার সহায় হন মামুনি। খোদা হাফেজ। খোদা হাফেজ। অনেক কষ্ট করলেন খালাম্মা, আবার আসবেন। না না, তাতে কি, এটা আমার দায়িত্ব। ওনার প্রতি আল্লাহর রহমত হোক। প্রথম দিনই যদি কথা বলতেন তাহলে একটা কথা ছিল, কিন্তু এখন কোনোভাবেই তাকে গ্রহণ করতে পারবো না। কেন? আমার কাছে প্রমাণিত হয়েছে ওই মহিলা দায়িত্বহীন ও নিষ্ঠুর। এতদিনে সে একবারও বাচ্চাদের কোনো খোঁজ নিতে আসেনি, কোনোদিন না, কখনো না। হয়তো কোনো অসুবিধা আছে। জি না, সম্ভবত সে লজ্জা পেয়েছে। অনুমতি পাইনি। কার কাছ থেকে? তার মা আর বোনের কাছ থেকে। আমার মনে হয় না। সেটাই তো বলছি, আমার স্ত্রী তার মা আর বোনের অধীনে, তার সামান্যতম স্বাধীনতাটুকুও নেই। যে মহিলার নিজের কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই, অন্যের অধীনে থাকাটাই তার জন্য ভালো, সেটাই মঙ্গল। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তুমি সঠিক পথে রয়েছো। আমি খুশি হয়েছি অন্তত একজন আমার মনের দুঃখ বুঝতে পেরেছে, যে দুঃখ আমাকে কুরে কুরে খাচ্ছে। অবস্থা যাই হোক, মেজাজ খারাপ করছো কেন বাবা? একটু শান্ত হও, তোমার দুটো সন্তান রয়েছে তো। জেনে রাখুন, ওরাই আমার সবকিছু। আমি মরে গেলে ওদের এতটুকু কষ্ট পেতে দেব না। তাহলে তোমার স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করতে হবে। বাচ্চাগুলো তোমাদের দুজনেরই আদর যত্ন পাবে। এ পর্যন্ত তাদের মা না থাকাতে কোনো রকম কষ্ট পেয়েছে কি? আল্লাহর মতে ভবিষ্যতেও পাবে না। তাদের মায়ের কথা মনে আসুক, এ সুযোগ আমি দেব না। তোমার কি হবে তাহলে? আমার না, এটা ঠিক হলো না বাবা। তুমি দেখছি প্রতারণা করছো তোমার নিজের সাথে, সন্তানের সাথে, এমনকি তোমার নিজের স্ত্রীর সাথে। তা আবার কিসের জন্য? যে একেবারে অযথা। গোয়ার তুমি দ্বারা মানুষ তার কথাকে কাজে পরিণত করতে পারে না। এই জেদটা বা কোন লাভের জন্য? সর্বদা জেদ চলে না, কখনো কখনো নরম হতে হয়। আমি নিশ্চিন্তে বলতে পারি প্রথম স্ত্রীর মতো কেউ হয় না। আরো বড় কথা হলো, নিজের মায়ের স্থান অন্য কেউ নিতে পারে না। পারে কি? মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। বহুদিন হলো তোমাদেরকে দেখিনি।
তোমার, তোমারই জন্য আমি উৎসর্গকৃত। আমার মেহের পানে কি সুন্দর চেহারা। আপামনি, আমি ভয় পেয়ে যাচ্ছি। কি হয়েছে তোমার? কেন? কি জন্য? ভালো তুলেছি না? আমাকে কেন বলনি? কেন বলনি যে তুমি তাদেরকে দেখতে যাও? বলনি কেন আমাকে? ফাহিমা আপা বলেছে তোমাকে বলে দিলে আমাকে কঠিন শাস্তি দেবে। ফাহিমা? ফাহিমা তাহলে কথা জানতে তুমি বাচ্চাদের কাছে যাও। একবার কেটির খুব অসুখ হয়েছিল, আমার মুখ দিয়ে বের হয়ে গেল। আর সে বললে কেটির কি হয়েছিল? কবে কি হয়েছিল? তার অবস্থা এতই খারাপ ছিল যে স্যালাইন দিতে হয়েছিল। হায় খোদা, আমার এখন উপায়। ঠিক সেই রাতে আমি এমন একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কেন এতদিন আমাকে কিছু বলনি? বলেছি তো, ফাহিমা আপা বলেছিল যদি বলি তাহলে আমার কল্লা। আচ্ছা, ফাহিমা খানম। কতটা বোকা ছিলাম আমি, তাকে ভালো মনে করেছিলাম। আপা কাঁদছো কেন? আমি আবারও তাদের দেখতে যাব। কবে 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 আমার সোনামণিতে দেখতে যাবে? কি সুন্দর লাগছে আমার সোনামণিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সোনামণি আমার। টুপিটা পরিয়ে দিই যেন ঠান্ডা না লাগে।
ওই যে উনি এসে গেছেন। কি আশ্চর্য, ওই মেয়ের এত বড় সাহস! বলেছিলাম না অযথা চিন্তা করার কোনো কারণ নেই, সে তো আর খুকি নয়। বাবার কথা শোনো। কি বলছো তুমি? এত রাতেও সে ঘরে ফিরবে না? কি আর বলবো ভেবে পাচ্ছি না। এবার পাড়া প্রতিবেশীদের আমি কি জবাব দেব? স্বামী ছাড়া মহিলার পক্ষে ঘন্টার পর ঘন্টা এভাবে কথা বন্ধ করলে কেন? একজন স্বামী ছাড়া মহিলার কোনটা ভালো নয়? কি এমন করেছে যে শরীয়ত সমাজ বিরোধী হয়েছে? তুমি কেন আমার পেছনে যাও, লেগেছো? তুমি পড়তে যাও। তুমি আমার পিছু ছাড়ছো না কেন? আজ রাতে তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? আমার? আমি বলেছিলাম যে স্বামী ছাড়া মহিলার পক্ষে গভীর রাত পর্যন্ত এখানে সেখানে ঘুরে বেড়ানো ঠিক নয়। যারা স্বামী ছাড়া হয় তাদের বেঁচে থাকার অধিকার নেই? তাদের কি মরা উচিত? আরে আরে, তোমাদের কি হয়েছে? মা, তোমার বোনের অন্য কোনো উদ্দেশ্য ছিল না, সে শুধু চেয়েছিল। অবশ্যই ছিল, প্রথম থেকেই খারাপ ছিল। আসলে আমি বোকা আর অন্ধ ছিলাম, মনে করেছিলাম আমার বোন বুঝি আমাকে সহানুভূতি দেখাচ্ছে। বোন হিসাবে সহানুভূতি দেখাবো, এটাই তো স্বাভাবিক। তুমি, তোমার আবার সহানুভূতি? তোমার ফন্দি হলো আমার জীবন ধ্বংস করে স্বামী এবং সন্তানদের কাছ থেকে দূরে সরিয়ে এনে আমার সাথে দুর্ব্যবহার করা। দেখেছো মা, নির্লজ্জ নিমখারামরা ধ্বংস হয়ে যাক। মনে করেছিলাম তুমি একটা মানুষ, ভেবেছিলাম তোমাকে ভালোবাসা দিলে তুমি সেটা বুঝতে পারবে। বুঝেছি, খুব বুঝে ফেলেছি। তোমার চালাকি পূর্ণ দুশ্মনী আমি বুঝে ফেলেছি। ছাই পড়ুক তোমার মুখ। তোমার মুখেও ছাই পড়ুক। তুমি কি কান ফাড়ি করনি? পেছনে লেগে থেকে আমার স্বামীকে দূরে সরিয়ে দাওনি? এমন করেছো আমার কলজের টুকরোদেরকে ছেড়ে আসতে বাধ্য হয়েছি আমি। তবে কে কে এমন করেছে? কে আমার দুর্ভাগ্যের জন্য দায়ী? তোমরা কি কিছুই বলবে না? মা, বাবা, তোমরাই বলো, আমি কে এর জন্য দায়ী? এই নির্লজ্জ চশমখোর কোথাকার! তাহলে কে করেছে? তুমি কি বলনি তালাক নিয়ে আসলে সব ঠিক হয়ে যাবে? বলনি বড় লোকের ছেলেরা আমার জন্য অপেক্ষা করছে? আমি? এই তুমি না তো, তাহলে কে? মিথ্যেবাদী! সাহস থাকলে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। তাকালে কি হবে? মনে করছো ভয় পাচ্ছি? লজ্জা করা উচিত। আমাকে এখানে এনেছো আরামে রাখতে নাকি তোমার চাকরানি বানাতে? স্বামী তাকে অপবাদ মাথায় চাপাতে, নিজের রাগ আমার উপর ছাড়তে? অফিসের বেতন ঘরের খরচ চালানোর দাপটা আমাকে দেখাচ্ছ? তুমি এতই হিংসুক কৌশলে আমার অবশ সন্তানদের মাতৃহীন করেছো। নিজের বোনকে তুমি করুণ অবস্থায় ফেলেছো। তুমি নিজেই ঠকেছো, অন্যের ঘাড়ে দোষ দিচ্ছ কেন? নিজ নেহায় তো গরিব পাত্র আসা মাত্রে তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছো। দেখেছো তো, আমি তো তোমার মতো ঠকিনি। তোমার স্বামীর মতো 100টা আসলে আমি পাত্তা দিতাম না। আজ পর্যন্ত কেউ তো এলো না। আহা, তোমাকে যদি না থামাই তাহলে কেমন পর্যন্ত কথা বলতেই থাকবে। মামুনি, আল্লাহ বেজার হবেন এভাবে তোমার বোনের মনে কষ্ট দিলে। আমার কি মন ছিল না? তুমি জীবনেও সুখ শান্তির মুখ দেখবে না বলে দিলাম। এই, মুখ বন্ধ করো। যতই তোমাকে কিছু বলছি না ততই তোমার স্পর্ধা বেড়ে যাচ্ছে। আমি কি মিথ্যে বলেছি? অপেক্ষা করো, জারি জুরি সব ফাঁস করে দেবো, তাহলে তোমাদের আসল চেহারা বেরিয়ে আসবে। তুমি আমাকেও জড়িয়ে ফেলছো? হ্যাঁ, তোমার হয়তো কাদর স্নেহ আর ওর হিংসা বিদ্বেষ আমার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে। খুব ভালো বলেছো, ধন্যবাদ তোমাকে। আমার আদর স্নেহের যোগ্য পুরস্কারই তুমি দিলে। সব আদর স্নেহ ছিল না মা। যদি আদর করে ঘরে স্থান না দিয়ে বরং বকুনি দিয়ে আমাকে ফেরত পাঠাতে, তাহলে সেটাই আমার জন্য মঙ্গল হতো। আমি বোকা? যাও বলছি। ভেবেছিলাম তুমি একটা মানুষ, ওই সংসারে থাকার যেখানে আরামে থাকবে। এখন দেখছি তুমি ওই অভাবে সংসারে থাকারই উপযুক্ত। নিজের সংসারে থাকা অনেক ভালো তোমার মতো অহংকারের সাথে থাকার চেয়ে। বুঝতে পেরেছো? তুমি তো অন্ধ। আগে নিজের দিকে চেয়ে দেখো। আমার চাচাতো বোনের উপর যে বিপদ এসেছিল সেটা তোমার জন্য না। আমি আর বাড়িতে থাকবো না। হয় আমি থাকবো না, সে থাকবে। এখানে সবই তোমার, আমার এখানে জায়গা নেই। ফরিদা, কোথায় যাচ্ছ? মামুনি, এত রাত্রে কোথায় যাচ্ছ? যেতে দাও, ওটা একটা অকৃতজ্ঞ মেয়ে। তার জন্য এত কষ্ট করলাম, রক্ত পানি করলাম, শেষে দেখলে মেয়েটা আমারই দোষ ত্রুটি বের করছে। অবশ্যই বের করবে। তার সংসার ভেঙে দিয়ে তোমার সাথ মেটেনি, মেয়েটাকে এখান থেকে বের করে দিলে। কি হলো, হঠাৎ মুখ খুললে যে? তুমি ভেবেছো এখন আমি চুপ করে থাকবো আর তোমার যা ইচ্ছা তাই তুমি করে যাবে? এত চিল্লাচ্ছ কেন? প্রতিবেশীরা শুনে যাক, এই কি তুমি চাও? সবাইকে জানতে দাও যে তোমাদের দুজনের না আছে কোনো বুদ্ধি শুদ্ধি, না আছে এর মধ্যে মানবতার কোনো পরশ। জীবনে যেখানে যা পেয়েছি সব তোমাকেই দিয়েছি। যেদিন থেকে অবসর নিয়েছি এই নির্লজ্জটা রুটি রুজি খাচ্ছি। আমি একটা মরা গাছের মতো, আমার কণ্ঠ রুদ্ধ। তোমাদের জন্য কষ্ট করেছে, উপার্জন করেছে, এটা কি অন্যায় হয়েছে? আমার কি দায় পড়েছে তোমাদের জন্য সব করতে যাব? এরপর থেকে তোমার আনা কোনো জিনিস আমার গলা দিয়ে নামবে না। এতদিন মান সম্মান নিয়ে বেঁচে থাকার পর এখন তোমাদের তলবিবাহ হয়ে থাকবো, আর কোনো কথাই বলবো না। তুমি এখন আবার কোথায় যাচ্ছ?
যাচ্ছি জাহান্নামে। তুমিও দেখছি এত রাতে পাগল হয়ে গেছো। ব্যায়াম করছিলাম ক্লান্তি দূর করতে। বাবা কোথায় গেল? জাহান্নামে গেছে। অবস্থা এতই জটিল হয়ে পড়েছে যে সবাই যেন পাগল হয়ে গেছে। তুমিও সুযোগ পেয়ে গিয়েছিলে ওই মেয়েটার মুখে মুখে তর্ক করতে। সেই প্রথম শুরু করেছে। ঘুমিয়ে পড়েছে? মাথা রাখা মাত্রই ঘুম এসে গেছে। কি আশ্চর্য! আজকে পার্কে এমনি দৌড়াদৌড়ি করেছে বলার মতো না। যারাই তার দিকে তাকিয়েছে হেসে একদম গড়াগড়ি। ঘরে এসে যদি তার চারপাশে একটু ধূপ নিয়ে ঘুরিয়ে আগুনে ফেলতে ভালো হতো। এখন দেখবে তোমার ভাই তোমার দিকে এইভাবে তাকাবে। বলেছিলাম না? সে এইভাবেই তাকাক আর ওইভাবেই তাকাক, ঘরে ঢুকেই আমি তার জন্য ধূপ জ্বালিয়েছিলাম। খুব ভালো করেছো মামনি। মাশাআল্লাহ, হাজার শুকর, বাচ্চাগুলো খুব মেধাবী। বিশেষ করে কেইওয়ান এমন কথা বলে মানুষ অবাক হয়ে যায়। বলো দেখি ওরা কার মতো হয়েছে? আমরা তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাই একেবারে হাবা গোবা। মানে? মানে একজন আরেকজনের থেকেও বোকা। তোমার মরহুম পিতা কি ছিল? তিনি বা এর থেকে বাদ যাবেন কেন? হেসো না, সব কথাটি হাসা ঠিক না। দুঃখের কথা এই যে এতদিনের মধ্যে ফরিদা বাচ্চাদের একবার দেখতেও আসলো না। ফরিদার প্রথম থেকেই বাচ্চাদের প্রতি অতটা টান ছিল না। ঘোরাফেরা, বাপের বাড়িতে যাতায়াত করা, এসব নিয়ে সে ছিল ব্যস্ত। বাচ্চাদের দেখার সময় ছিল কোথায় তার? তুমি যা বলছো এটা ঠিক না। তাহলে কোনটা ঠিক বলো, আমরাও জেনে নি। এক্ষেত্রে এখন যেহেতু সবকিছুই একেবারে শেষ হয়ে গেছে, এসব নিয়ে আর মাথা ঘামিয়ে আমাদের কোনো লাভ নেই। যদি তুমি প্রথমেই ওই মেয়েটাকে বিয়ে করার জন্য অন্ধের মতো আগ্রহী না হতে, আমরা নিজেরাই দেখে শুনে তোমার জন্য রূপবতী ও গুণবতী মেয়ে বাছাই করে এই ঘরে নিয়ে আসতে পারতাম, যে সব দিক থেকে তোমার জন্য হতো উপযুক্ত। আর তোমার কথা মতো চলতো। কি বলছো? সবকিছুতেই উপহাস না। আম্মাজান ঠিকই বলেছে। যদি তখন তাড়াহুড়ো না করতে, আমার বান্ধবী আর সহপাঠীরা তোমার স্ত্রী হতে আগ্রহী ছিল। এখনো তো দেরি হয়নি। এখনো অনেকে আছে যারা তোমার সহপাঠীদের বদান্যতা প্রশংসার যোগ্য। তবে তোমার ভাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যে কোনো নারীর কথা শুনলেই আমি ভয় পাই। তারা তো ঝগড়াটে, স্বার্থপর, মেজাজি, রুক্ষ। কি হলো? মেজাজি, রুক্ষ এসব কি? কি সব আবল তাবল বকছো? আমি তোমাদেরকে একটা কথা বোঝাতে চাচ্ছি, আমি আর কোনোদিন বিয়ে করব না। এইভাবে কেউ মিশ্রি ভাঙে? দেখো দেখি, গোটা রুমটাতে মিশ্রির দানা দিয়ে ভরে দিয়েছো। এত তাড়াহুড়ো করে কাজ করা ভালো না। দেখেছো মাইলখানিক জুড়ে মিশ্রি ছিটিয়েছো। আসলে আমাকে আর দেখতে পারছে না, তাই যে কথাই বলি না কেন খারাপ লাগে। ভালো, খুব ভালো। এই যখনই কোনো মেয়ের কথা ওঠে তখনই তুমি এইভাবে হাই তুলতে থাকো কেন? অনেক হয়েছে, ঘুমাতে যাচ্ছি। কাল সকালে অনেক কাজ রয়েছে। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? জি ভালো। আপনি কেমন আছেন? কারখানার শোরগোল কেমন লাগছে? কান ঝালাপালা হয়ে যায়নি তো? কাজে থাকলে কান নিয়ে কোনো সমস্যাই হয় না। আচ্ছা, আজ রাতে কি কাজ আছে? ভালোভাবে কাজকর্ম করছো তো? সুস্থ দেহ থাকা একটা নেয়ামত। আচ্ছা, আজ রাতে ঘরে না ফিরলে কি হয়? বলছিলাম চলে এসো, একসাথে ডিনার খাবো। কারণটা কি? কোন শুভ কাজ? জি ঠিক আছে, নিশ্চয়ই আসবো। পৌঁছে যাব সময় মতো।
এসো, ভেতরে এসো। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম মানু চেহের, অনেক খুশি হয়েছি। অশেষ ধন্যবাদ। কি বাবা, একা এলে যে? ফুলের মতো বাচ্চাগুলোকে আনলে না কেন? সারাদিন তারা খেলাধুলায় এতই ব্যস্ত থাকে যে সন্ধ্যের সাথে সাথেই তারা ঘুমিয়ে পড়ে। তাদের মায়ের জন্য দুঃখ হয়, যদি সে থাকতো। সেই তো এটা চেয়েছে। যা হোক, কথা দিচ্ছি যদি আবার এখানে কখনো আসি বাচ্চাদের নিয়ে আসবো। তারা আসলে সত্যি খুশি হব। এসো, বসো। যখনই তাদের মুখের দিকে তাকায় আমার নাতিদের মতো মনে হয়। আপনার মেহেরবানি। বসো, তোমরা এখানেই বসো। চা খেতে খেতে আমি রাতের খাবার তৈরি করে ফেলবো। আপনাদেরকে কষ্ট দিচ্ছি, মাফ করবেন। আসলে আমি কষ্ট দিতে চাই। এসব কি বলছো? আল্লাহর রহমতে অবশিষ্ট কাজ যেন সুষ্ঠুভাবে এগোই। তোমাদের পুনর্মিলনের জন্য এক গামলা খাবার মানত দেব। বলছিলাম যে বাচ্চা দুটোর জন্য তোমার মন যদি খারাপ লাগে, তুমি এখানে থাকতে ওদের নিয়ে আসতে পারি। বলেছি তো, তাদের অভ্যেস সন্ধ্যাবেলায় ঘুমানো। এখন তাদেরকে জাগানোটা ঠিক হবে না। যাই হোক, আমি বলছি তারা তো এখানে নেই, আর তোমার স্ত্রীও এখানে নেই। তার কথা তো অনেক আগেই বাদ দিয়েছি। কি ব্যাপার, আর একটা বিয়ে করেছো নাকি? না না, যদি বিয়ে করতাম তাহলে সর্বপ্রথম আপনি খবর পেতেন। ভয় পেয়েছিলাম। আল্লাহ না করুন, ভেবেছিলাম ওই মাসুম বাচ্চাদের জন্য তুমি সৎ মা ঘরে এনেছো। আমি প্রতিজ্ঞা করেছি এ ভুল আর জীবনে কোনো দিন করব না। সত্যি বলছি। বাচ্চাদের ব্যাপারে কিছুদিন হলো আমি সম্পূর্ণ চিন্তামুক্ত। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, তাদের যে মা ছিল এটা তারা ভুলেই যাচ্ছে। ভুল ধারণা। বলো দেখি, যে অবস্থা সৃষ্টি করেছে এতে কি সত্যি সত্যি সুখ আছে? কেন সুখে থাকবো না? আমার মা বোন বাচ্চাদের দেখাশোনা করছে, আমিও চাকরি করছি। এ জীবনে আর কি চাই? জীবনকে শুধু তুমি আর বাচ্চাদের নিয়েই। খোদার কসম, জীবনের মজাটা এখন উপলব্ধি করছি। কি বলবো, আমি মনে করি তুমি একটা জিনিস আমার কাছে গোপন করছো। আমি? তাহলে কে? একজন মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন স্ত্রী সন্তানের কাছে ফিরে আসে, তখন সন্তানের বাবা ডাক, স্ত্রীর মিষ্টি হাসি সারাদিনের ক্লান্তিকে দূর করে দেয়। আমিও তো সেই আশাতেই তাকে বিয়ে করেছিলাম, কিন্তু সত্যি বলতে কি সেরকম কোনো কিছুই জোটেনি আমার কপালে। তোমার দোষ তোমার কপালের নয়। আমাকে মাফ করবে, তোমার সঙ্গে রূঢ় ভাষায় কথা বলছি বলে। পুরুষ যদি ঘরকে সঠিকভাবে পরিচালনা করতে না পারে, তাহলে শান্তি তো দূরে থাক, ঘরে অশান্তির আগুন জ্বলে। তোমার স্ত্রী সামনে না থাকায় মনে হচ্ছে সব দোষ তার ঘাড়েই চাপাচ্ছ। হয়তো আমার ভাগ্যের নির্মম পরিহাস যে এত সব ভালো ভালো পাত্রী থাকতে সবচেয়ে ঝগড়াটে এবং স্বার্থপর মহিলাকেই আমি বিয়ে করেছি, যে আমাকে বঞ্চিত করেছে। দেখো মানু চেহের, মানুষ কারো বদনাম করে উদ্দেশ্য হাসিল করতে পারে না। সত্যি বলতে কি, তোমার প্রতিবেশী হিসাবে আমি এবং আমার স্ত্রী মনে করি তোমার স্ত্রী খুব ভালো মহিলা ছিল। তুমি যদি এত তাড়াহুড়ো করে তালাক না দিয়ে জীবনের সমস্যাগুলো বুদ্ধির সাথে আগেই সমাধান করতে, তোমার স্ত্রী নমনীয় তো হতোই, তোমাকে সাহায্যও করত। আমার স্ত্রী? যে কয় বছর আমরা একত্রে ছিলাম, কি আর বলবো, সামান্যতম সাহায্য যদি সে করত বা আমার কথায় যদি সায় দিত, সবকিছুতে না বলাটাই ছিল তার অভ্যাস। শুনছো তো? হ্যাঁ, শুনছি। যখনই কোনো কথা বা কাজ করতে চাইতাম, সে সব সময় তার বিরোধিতা করত। নিশ্চয়ই তার কোনো কারণ ছিল। কারণ আবার কি? সে সব সময় মনে করত ঠিক কথা বলে শুধু তার বোন আর মা, আর কেউ না। আল্লাহ সাক্ষী আছে, বিরক্ত হয়ে গেছি তাকে কথা বোঝাতে যে ওই দুইজন আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে, কিন্তু সে মানেনি। ডান দিকে গেলে বলতো বোন বলেছে, বাঁ দিকে গেলে বলতো মা বলেছে। 99% ছিল তার মা বোনের কথা, যা ছিল আমাকে হেয় করা। সেই দিনগুলো। কোথায় যাচ্ছ? আমি যদি খারাপ হয়ে থাকি তুমিই করেছো, আমাকে সন্তানদের কাছ থেকে আলাদা করেছো, আমাকে আপন পর সবার কাছে মূল্যহীন করেছো, আর এখন বসে বসে আমার নামে বদনাম করছো। তুমি তুমি আমার এবং বাচ্চাদের জীবনে বিষাদ ডেকে এনেছো। আমি? না হলে কে
কে আমাকে সন্তানদের কাছ থেকে দূরে রেখেছে? কে আমাকে এই অবস্থায় ফেলেছে? হ্যাঁ, এটাই কি ছিল তোমার সেই সব প্রতিশ্রুতির পরিণাম? প্রতিশ্রুতি? তুমি তো জানতে আমার নিজের একটা ঘরও নেই, কি জানতে না? হ্যাঁ, ভালোভাবে জানতাম। তোমার এই নিঃস্বতার কারণে মা বোনের সঙ্গে আমি ঝগড়া করেছিলাম। তুমি ঝগড়া করেছো? ঝগড়া করিনি আমি। তারা বলেনি তোমার বেতন কম, বলেনি তোমার নিজের কোনো ঘর নেই, বলেনি তোমার আমার পরিবার সমান নয়, বলেনি ওটা তো একটা ছন্ন ছাড়া যুবক, সংসার আর বাচ্চা লালন পালন কিছুই জানে না। এসবের প্রতিবাদ কে করেছে? তুমি না আমি? প্রতিবাদ না করলে কি হতো? হ্যাঁ, এখন এসব কথা তো বলবেই। ভুলে গেছো কি সব প্রতিশ্রুতি দিয়েছিলে? জীবন বাজি রেখে হলেও আমার জন্য একটা বাড়ি কিংবা আর একটা সুন্দর গাড়ি থাকবে। একটা আশা নিয়ে তোমার ঘরে এসেছিলাম, তোমার ছায়াতলে থেকে বাবার ঘরের চেয়েও আরো সুখে থাকবো। চেয়েছিলাম সবার কাছে প্রমাণ করব তুমি আর আমি এই যোগ্যতা রাখি দুজনে মিলে সমস্যার সমাধান করব। কিন্তু তুমি যা বলেছিলে, প্রতিশ্রুতি দিয়েছিলে, তার কোনোটাই রাখোনি। ক্ষমতা ছিল কিন্তু রাখিনি, এই তো। রাখোনি, এতে কোনো আপত্তি নেই, কিন্তু এটা তো পারতে তোমার ছায়াতলে যখন আমি ছিলাম তখন আমার সাথে বন্ধুত্ব, সহমর্মিতা দেখাতে। সম্ভবত তুমি চেয়েছো বাসর ঘরে বিড়াল মারতে, আর সেজন্যই প্রথম দিন থেকে আমাকে বাঁধনের মধ্যে রাখতে চেয়েছো। তুমি কি আশা করেছিলে তুমি যা ইচ্ছা তাই বলবে আর আমি চুপ করে থাকবো? চুপ? তাই তো তোমাকে আঘাত করেছিলাম, ভালোই হয়েছে। যদি দোষী হতাম কোনো কথা ছিল না, কিন্তু তুমি এমন নির্মম, সামান্য একটু খাবার পুড়ে যাওয়ার গরম পাতিলটা এমন জোরে আমার মাথায় মেরেছিলে যে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছিল। তখন যদি না মারতাম তাহলে প্রতিদিনই পোড়া খাবার খেতে হতো। সব মেয়ে কি স্বামীর ঘরে এসে প্রথম দিন সব কিছু রান্না করতে পারে? আমি তো সারা জীবনে একবারই বিয়ে করেছি, এটা কি মানতে হবে যে আমার স্ত্রী শুধু পোড়া খাবার তৈরি করতে জানবে? দিন কি তোমাকে বলিনি ঘরের কাজ আমি জানি না? তখন তো বলেছিলে কোনো অসুবিধে নেই, ধীরে ধীরে সব শিখে নেবে। কি বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম। তাহলে কেন ইস্ত্রি করার সময় তোমার জামার নিচে একটুখানি দাগ লেগেছিল বলে আমার উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিলে? কি জামা পুড়িয়ে ফেলেছো আর আশা করছো তোমাকে বলবো খুব ভালো কাজ করেছো? ইচ্ছে করে করেছি না জানতাম না? আমার কি গায়েবী জ্ঞান ছিল যে আমি জানবো তুমি কোনো কাজই জানো না? গায়েবী জ্ঞান না হয় ছিল না, মুখের মিষ্টি কথা তো তোমার ছিল। আঘাত না করে যদি আমাকে বুঝিয়ে শুনিয়ে দিতে, অথবা এমন ব্যবহার করতে যাতে আমি নিজেই লজ্জিত হয়ে নিজেকে শুধরে নিতাম, কখনো বাধ্য হতাম না এভাবে সংসার ছেড়ে বাবার বাড়ি চলে যেতে, আর তারাও আমাকে ভুল পথে নিত না, যার পরিণতি আজ এই। এখন বলে লাভ কি? এ পথ তো তুমি বেছে নিয়েছো। না সাহেব, এ পথে যেতে তুমি আমাকে বাধ্য করেছো। আবারও বলছো আমি কি তোমাকে বাধ্য করেছি ওখানে যেতে? তাহলে কে? তুমি যদি প্রথম দিনে নেকড়েবাগ না হতে আমার কি মাথা খারাপ হয়েছিল যে আমি বাবার বাড়ি চলে যাব? আমি একটা ভালোবাসাপূর্ণ জীবন কাটানোর জন্য তোমার ঘরে এসেছিলাম, আঘাত পাওয়ার জন্য কিংবা গাল মন্দ শোনার জন্য নয়। হে নিয়েই তোমার সংসার করেছি, সব রকম দায়িত্ব পালন করেছি। আচ্ছা বলো তো, তুমি আমার আর বাচ্চাদের বেলায় কি দায়িত্ব পালন করেছো? তুমি এতই পাষাণ যে যখন তোমার কাছ থেকে আলাদা হয়েছিলাম বাচ্চাদেরকে দেখার জন্য একবারও আসতে দাওনি। আমি কখনো এ ধরনের কথাই বলতে পারি না। তুমি কি বলনি যে যদি আমি তালাক নেই বাচ্চাদেরকে দেখতে আসার অধিকার আমার নেই? তুমি কি বলনি যদি তাদেরকে দেখতে আসে আমার মাথা ভেঙে ফেলবে? ঝগড়ার সময় তো কেউ আর মিষ্টি কথা বলে না। মানুষ কথা কাটাকাটিতে হাজার রকম কথা বলে, তবে এগুলো মনের কথা নয়। আসলে চেয়েছিলাম তোমাকে ভয় দেখাতে, চেয়েছিলাম যেন আমাদের মধ্যে কোনোদিন তালাক না হয়। এত সব বিপদ আমার মাথায় চাপিয়েছো, তালাক দিয়েছো, বাচ্চাদেরকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়েছো, নিজের কাছে বাইরের মানুষের কাছে আমাকে হেও করেছো, আর এখন নতুন করে বলছো তুমি চেয়েছিলে তালাক যেন না হয়, চেয়েছিলে আমার মনটা ঠিক রাখতে। হায় খোদা, আমি যদি মরে যেতাম। কি হলো? কি হলো? কি হলো ফরিদা? ফরিদা, আমি ধরেছি, একটা কিছু করুন, আমার স্ত্রী মারা যাচ্ছে। খোদার দোহাই এক গ্লাস পানি নিয়ে আসুন। জলদি করো, দাঁড়িয়ে থেকো না, এক গ্লাস পানি নিয়ে এসো। আরে আমি যাচ্ছি। ওঠো ফরিদা। ফরিদা, কি হয়েছে ফরিদা? কি হলো? অত তাড়াতাড়ি কিসের? মানে ওই বাড়ির বউ বেহুশ হয়ে গেছে, তার জন্য এক গ্লাস পানি নিতে দাও। তাদেরকে একান্তে থাকতে দাও। তুমি কবে এসব কথা বুঝবে? সে তো বেহুশ হয়নি, তার স্বামীকে একটু নাড়া দিয়ে দেখছে এখনো তার প্রতি ভালোবাসা আছে কিনা। আল্লাহ শুকর যে আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি, তাই না? ওই যে আসছে।
এসো 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 বাবা এসো। মানুষ তোমাকে অভিনন্দন, অভিনন্দন। আপনার মেহেরবানি। অভিনন্দন জানাচ্ছি, ভাগ্যবতী হও। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, অশেষ ধন্যবাদ। তোমরা দুজন আমার গাড়িতে ঘরে ফিরবে। মিসেস ফরিদা তার বাচ্চাদের দেখার জন্য একেবারে ব্যাকুল হয়ে আছে। হ্যাঁ, আমার জন্য চিন্তা করো না, আমি একবার যেতে পারবো। মাফ করবেন। নাও ওটো। হ্যাঁ, সত্যি আমি খুব লজ্জিত, আপনারা অনেক কষ্ট করেছেন। এটা আমাদের দায়িত্ব ছিল, আর যেন ঝগড়া না হয় বলে দিচ্ছি। খোদা হাফেজ। আনন্দে থাকুন, দোয়া করছি। নিশ্চয়ই। খোদা হাফেজ, সুখে থাকো, সুখে থাকো, খোদা হাফেজ। খোদা হাফেজ। ভালোই হলো। অনেক ধন্যবাদ। সত্যি আপনাদের ভালোবাসার কথা জীবনে বলার মতো না, না। না, তেমন কিছু নয়। আপনারা যা করলেন আত্মীয়রাও এত করে না। এই উপকার আমৃত্যু আমাদের মনে থাকবে। চলো বাবা। এটা আমাদের দায়িত্ব ছিল। ঠিক আছে, আরেকটু উপরে। আমার খুব লজ্জা করছে। যদি কিছু মনে না করে তুমি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। আমার মনেরা যেন বুঝতে না পারে আমি এখানে আছি। আচ্ছা বলো দেখি, আমার মায়ের উপর এখনো তোমার রাগ আছে? না না না, কসম খোদার। বুঝতে পারছো না কেন? যা কিছু ঘটেছে তাতে তাদের কাছে আমার মুখ দেখাতে লজ্জা করছে। আজকে তোমাকে কিন্তু কলিং বেল বাজাতে হবে। এটা এই জন্য যে আমার মা তোমাকে দেখলে আমাকে দেখার চেয়েও বেশি খুশি হবে। সত্যি বলছো? মিথ্যে আবার কিসের? এ কয় মাস সবসময় তোমার পক্ষ নিয়ে কথা বলেছে আর আমাকে খালি বকেছে। সব দোষ আমার ঘাড়ে চাপিয়েছে। এখনো তোমাকে নিয়েই আমার উপর রাগ। তার কথা হলো, যতক্ষণ না আমি তোমাকে সাথে করে ঘরে ফিরে আসবো, আমার সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। এতদিন কতই না ভুল চিন্তাতে আমি ডুবেছিলাম। আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার এবং আমার মায়ের মধ্যে মন কষাকষি দূর করার জন্য সবচেয়ে ভালো পন্থা হলো কলিং বেল টিপে তাকে চমকে দেয়া, চোখ মুছে ফেলো। বাচ্চারা তোমাকে এভাবে দেখাটা ঠিক না। খোদাই ভালো জানেন এগুলো আনন্দের কান্না, তুমি বুঝবে না কি অবস্থা যাচ্ছে। ভয় হচ্ছে তাদেরকে দেখলে হঠাৎ যেন বেহুশ হয়ে না পড়ে। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম সালাম। দিন একটু চুমু খাই। এমন করছো কেন? আমাকে মাফ করে দিন আম্মাজান, আমাকে মাফ করে দিন। আমি এখানে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, আমরা কাজী অফিস থেকে আসছি। তোমার আশায় পূর্ণ হলো। আমার স্ত্রী তার সন্তানদের কাছে ফিরে এসেছে। খুব ভালো করেছো বাবা। ভেতরে আসছো না কেন? জি, আপনার মেহেরবানি। এসো। আমি জানি যে তোমার সন্তানদের জন্য তোমার মন ব্যাকুল হয়ে আছে। সত্যি আম্মাজান, ওরা কোথায়? ওরা কোথায়? সত্যি আমার মন ব্যাকুল হয়ে আছে। এটাই তো স্বাভাবিক। শোনা, আমার তোমার জন্য আমার কলসে পড়ে যাচ্ছিল, মা পড়ে যাচ্ছিল। মামুনি আমার আদরে মামুনি 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 আমার কলসের টুকরো আদরে শোন, আমি যদি মরে যেতাম। তোমার জন্য মন কতই না কাছিল। তোমাদেরকে এতদিন ধরে না দেখতে পেয়ে আমিও পাগল হয়ে পড়েছিলাম। হায় খোদা, আল্লাহকে আমাকে মাফ করবেন। তোমাদের কাছ থেকে এতদিন দূরে ছিলাম, তোমাদের জন্য আমি মরতেও পারি।
Da